প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা ল 6 অর্থাৎ আমার নোটের 6 নম্বর আইন শুরু করব। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, 1898 সালের এইটি একটি আইন, সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি। এই আইনটি শুরু করার প্রথমেই আমরা দেখে নেব বাংলাদেশের বিচার বিভাগ। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। তো বাংলাদেশের যে বিচার বিভাগ সেটা কিরকম? সুপ্রিম কোর্টের হচ্ছে উচ্চ আদালতের দুইটি বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই দুইটা বিভাগ আছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ। এবং এই হাইকোর্ট বিভাগের আন্ডারে যে কোর্টগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট বা নিম্ন আদালত। দেখেন, এগুলো নিম্ন আদালত হচ্ছে নিচের দিকে আছে। নিম্ন আদালত আবার দুই ধরনের, একটা হচ্ছে দেওয়ানি আদালত সমূহ আর অপর দিকে আছে ফৌজদারি আদালত সমূহ। দেওয়ানি আদালত সম্পর্কে আমরা অলরেডি দেওয়ানি কার্যবিধিতে দেখেছি, যেমন জেলা জজ আদালত ছিল, জেলা জজের আন্ডারে ছিল অতিরিক্ত জেলা জজ আদালত, এবং জেলা জজের আন্ডারে আরো একটা কোর্ট আছে যুগ্ম জেলা জজ আদালত, এবং এই জেলা জজের আন্ডারে আরো একটা কোর্ট আছে সিনিয়র সহকারী জজ আদালত, এবং এই জেলা জজ আদালতের আন্ডারে আরো একটা কোর্ট আছে সহকারী জজ আদালত। বাসেত ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এখানে দেখেন যে এই যে এখানে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, এই চারটি কোর্টই কার আন্ডারে আছে? জেলা জজ আদালতের আন্ডারে আছে। এখন আমি এই চিত্রটা যদি এভাবে আঁকতাম যে সহকারী জজের উপরে জেলা জজ, এভাবে তীর চিহ্ন দিতে, মানে সহকারী জজ আদালতের উপরে সিনিয়র সহকারী জজ, তার উপরে যুগ্ম জেলা জজ, তার উপরে অতিরিক্ত জেলা জজ এবং তার উপরে জেলা জজ, এইভাবে যদি আমি একটার পর একটা করে তীর দিতাম তাহলে বোঝা যেত যে সহকারী জজ আদালতের উপরেই আছে সিনিয়র সহকারী জজ, অর্থাৎ আন্ডারে আছে। কিন্তু এটা কিন্তু তা নয়। অর্থাৎ জেলা জজের আন্ডারে এই চারটি সিভিল কোর্ট আছে। এই বিষয়টা কি বুঝতে পারলেন? জি স্যার, জি এটা বুঝতে পেরেছি। তো এগুলো হয়ে গেল আপনার দেওয়ানি আদালত। এই দেওয়ানি আদালত নিম্ন আদালতে আছে কয়টা? 5টা। তার মধ্যে জেলা জজ আদালত এবং তার আন্ডারে আছে 4টা। অর্থাৎ যদি আমি বলি যে সহকারী জজ আদালত কি সিনিয়র সহকারী জজের আন্ডারে? অবশ্যই না। এই 4টা কোর্টই জেলা জজের ডিরেক্ট আন্ডারে। এরা পরস্পরের আন্ডারে নয়। তবে হ্যাঁ, যদি বলতে পারে র্যাঙ্কের বিবেচনায় কার থেকে কে বড়, সেক্ষেত্রে সহকারী জজ আদালতের থেকে পদবিতে সিনিয়র সহকারী জজ বড়। অর্থাৎ এখানে ইনক্রিমেন্ট হয়, পদোন্নতি হয়, বেতন ভাতা সবকিছু বেড়ে যায়, ক্ষমতাও বেড়ে যায়। সহকারী জজ আদালতের কোনো আদেশের বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে আমরা জেলা জজ আদালতে আপিল করতে পারি, রিভিশন করতে পারি। এই বিষয়গুলো আমরা দেখেছি দেওয়ানিতে। এরপরে আমরা ফৌজদারি যে আদালত সেগুলো একটু দেখার চেষ্টা করি। দেওয়ানি আদালত আমরা দেখলাম। এবার দেখেন যে ফৌজদারি যে আদালত, এটা এই পাশে আছে। ফৌজদারি আদালত সমূহ এই, আবার এই পাশে যে দেওয়ানি আদালত দেখলাম, এই দুইটা দেওয়ানি ফৌজদারি উভয় আদালতে কিন্তু হাইকোর্ট বিভাগের আন্ডারে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের দেওয়ানি এবং সিভিল উভয় এখতিয়ারই আছে। আবারও বলছি যে হাইকোর্ট বিভাগের আন্ডারে দেওয়ানি আদালত সমূহ আছে, আবার ফৌজদারি আদালত সমূহ আছে। তার মানে হাইকোর্ট বিভাগের দেওয়ানি এবং ফৌজদারি অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল উভয় এখতিয়ার আছে, জুরিসডিকশন আছে। তো এখানে দায়রা জজ আদালত, এখানে দেখেন এই আদালতের আন্ডারে সবচেয়ে উপরের দিকে আছে অতিরিক্ত দায়রা জজ আদালত, দায়রা জজ আদালতের আন্ডারেই। এবং দায়রা জজের আন্ডারে আরো একটা কোর্ট আছে যুগ্ম দায়রা জজ আদালত। এখন এই দায়রা জজ আদালতের আন্ডারে আরো কোর্ট আছে, কি আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আন্ডারে আবার আরো 4টি কোর্ট আছে। একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তো এই যে 4টি আদালত, এই 4টি আদালতই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আন্ডারে আছে, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডিরেক্ট আবার দায়রা জজের আন্ডারে আছে। আবার এই দায়রা জজের আন্ডারে আরো কোর্ট আছে, যেমন নির্বাহী আদালত, মানে জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে নির্বাহী আদালতের প্রধান, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আবার কিন্তু দায়রা জজের আন্ডারে আছে। আমি যেভাবে তীর দিয়ে দেখিয়েছি, তো জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সংক্ষেপে যেটা এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং তার নিচে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। এগুলো এর পাশে দেখেন, এখানে ফৌজদারি আদালত সমূহ, এখানে একটা ডট আছে, আবার এই পাশে আরেকটা ডট আছে। এই ডটটা আবার নিচে টেনে নিয়ে এসে আমি এখানে নিয়ে আসছি। এখানে দেখা দেখা যাচ্ছে যে মহানগর এলাকার ফৌজদারি আদালত সমূহ, এর আগে জেলার যেমন আদালত সমূহ ছিল, তেমন মহানগর এলাকাতেও কিন্তু আদালত আছে। যেমন মহানগর দায়রা জজ আদালত, এর আগে হচ্ছে শুধু দায়রা জজ আদালত ছিল জেলা পর্যায়ে, আর মহানগর পর্যায়ে হচ্ছে মহানগর দায়রা জজ আদালত, অর্থাৎ মেট্রোপলিটন সিটি যেই এলাকায় আছে সেখানে এই কোর্টগুলো দেখা যায়। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, এই দুইটা কোর্টই হচ্ছে মহানগর দায়রা জজ আদালতের আন্ডারে। এবং এই মহানগর দায়রা জজের আন্ডারে আছে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত, এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা হচ্ছে প্রথম শ্রেণীর। দেখেন যে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং তৃতীয় শ্রেণী কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় জেলা পর্যায়ে, কিন্তু মেট্রোপলিটন পর্যায়ে যদি কাউকে ম্যাজিস্ট্রেট হতে হয় তাহলে কমপক্ষে যোগ্যতা হতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কখনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর মানে পদোন্নতি পান না। কামরুজ্জামান ভাই হাত উত্তোলন করেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার দায়রা এটা কি স্যার একটা প্রচলিত শব্দ না মানে এর আলাদা কোনো ইয়ে আছে স্যার? দায়রা, এই দায়রা সম্পর্কে আর বলবেন স্যার? দায়রার ইংরেজি হচ্ছে সেশন। হ্যাঁ, দায়রার সেশন। ইংরেজি হচ্ছে, হ্যাঁ, সেশন, সেশন কোর্ট। আচ্ছা। এখানে ফৌজদারি যে আদালত, সেগুলো ফৌজদারি আদালতের যে আপনার উচ্চ আদালত নিম্ন পর্যায়ে আছে, মানে নিম্ন পর্যায়ের সবচেয়ে, যেমন জেলা জজ, আমাদের রাজশাহীতে জেলা জজ আদালত এবং দায়রা জজ আদালত একজনই, মানে জেলা ও দায়রা জজ আদালত একই ব্যক্তি, একই কোর্ট, সিভিল ক্রিমিনাল উভয় মামলায় হয়। কিন্তু কিছুদিন আগে আইন পরিবর্তন হয়ে ঢাকাতে দায়রা জজ এবং জেলা জজ আলাদা করে দেওয়া হয়েছে, রাজশাহীতে এখনো হয়নি। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? আচ্ছা কোর্টগুলো বুঝতে জি পারলেন, স্যার। অবস্থানগুলো। জি যেমন স্যার। এই যে আমি বাংলাদেশের বিচার বিভাগ বলে যে চার্টটা আপনাদের করে দিয়েছি, সেটা নোটের 177 পৃষ্ঠে আছে। এটা মোটামুটি একটা কমপ্লিট চার্ট। এর বাইরে যেমন অতিরিক্ত জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত 1, 2, 3 এরকম অনেকগুলো থাকতে পারে, যুগ্ম জেলা জজ আদালত 1, 2, 3 এরকম অনেক থাকতে পারে, কিন্তু কোর্টের যে বেসিক স্ট্রাকচার এটাই। ঠিক আছে, এছাড়া কিন্তু যেমন বলতে পারেন নারী ও শিশু ট্রাইব্যুনাল, এখানে আমার এর মধ্যে কোনো ট্রাইব্যুনালকে কি করা হয়নি, ইনক্লুড করা হয়নি, কারণ অনেকগুলো ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালকে ইনক্লুড করলে ধরবে না। যেমন দায়রা জজ আদালত, দায়রা জজ আদালতের সমতুল্য কোর্টগুলোই কিন্তু ট্রাইব্যুনাল হতে পারে, বুঝতে পেরেছেন? তারপরে জি স্যার। সাইবার ট্রাইব্যুনাল আছে, মানব পাচার ট্রাইব্যুনাল আছে, এই ধরনের অনেকগুলো ট্রাইব্যুনাল আছে, তো সেগুলো মানে এই আমি, চারটায় শুধুমাত্র আদালত সমূহগুলো আর কি, হ্যাঁ, এই চারে। আদালতগুলোকে আমি নিয়ে আসছি। যদি ট্রাইব্যুনাল দেখায় তাহলে একটা চার্ট অনেক ছোট ছোট হয়ে যাবে আমাদের। আসলে যতটুকু আমরা আইন পড়ছি, 7টা আইন আমাদের সিলেবাসভুক্ত আইনগুলোর মধ্যে, আসলে ট্রাইব্যুনালের খুব একটা কাজ নেই, মানে ট্রাইব্যুনাল আমাদের পড়ার প্রয়োজন হয় না। আমাদের এগুলো আদালতগুলো পড়লেই আমাদের চলে আসে 100 নম্বরে কমন। ট্রাইব্যুনাল নিয়ে খুব একটা প্রশ্ন হয় না, মানে আমাদের সিলেবাসের মধ্যে নাই। তাই এই চার্টটা মোটামুটি একটা কমপ্লিট চার্ট, আপনি ধারণা পেয়ে যাবেন যে সিভিল কোডগুলো এবং ক্রিমিনাল কোডগুলো কিভাবে আসলে আছে। তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি একটু ভিন্ন কালি ব্যবহার করে, যে বাম দিকে আছে সিভিল কোড, এবং ডান দিকে আছে এবং নিচের দিকে আছে ক্রিমিনাল কোড। ঠিক আছে, তো এখানে দেখেন যে জি সুপ্রিম কোর্টের, সুপ্রিম কোর্ট মানে উচ্চ আদালত, এবং সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
দেখেন যে আমি তীরগুলোকে উপরের দিকে রেখেছি। উপরের দিকে মানে যে কোডগুলো উপরের দিকে আছে সেগুলোকে তীর চিহ্ন দিয়ে মানে হায়ার আর কি দেখিয়েছি, অর্থাৎ উচ্চ থেকে নিম্ন দিকে আসছে। বা তীর যদি উপরের দিকে দেখি তাহলে নিম্ন থেকে উচ্চ দিকে যাচ্ছে। তো এবং আমি যেটা দেখিয়েছি যে এখান থেকে সরাসরি মানে একটা কোর্ট, যেমন জেলা জজ আদালত, এই জেলা জজ আদালতের আন্ডারে কিন্তু সরাসরি এই 4টা কোর্ট আছে। দেখেন, আমি দেখাইনি যে সহকারী জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালতের আন্ডারে, ঠিক আছে, এরকম কিন্তু আমি দেখাইনি। তো মানে আশা এরা করি চারজনই জেলা জজ আদালতের অন্তর্ভুক্ত। 4জনই জেলা জজ এর আন্ডারে আছে, অর্থাৎ জেলা জজ ও, আদালতই এই 4টা কোর্টকে কন্ট্রোল করে। যদি জি, বলেন যে যুগ্ম জেলা জজ আদালত এর কোনো মানে যুগ্ম জেলা জজ আদালত কি ডিরেক্ট সহকারী জজ আদালতকে কোনো অর্ডার করতে পারে? কোনো পারে না, ক্ষমতা নেই। অতিরিক্ত জেলা জজ আদালত সহকারী জজ আদালতকেও কোনো অর্ডার করতে পারে না, কিন্তু জেলা জজ আদালত এই 4টা কোর্টকে অর্ডার করতে পারবে। বুঝতে পেরেছেন? জি। তার মানে আমি যদি সহকারী জজ সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালতের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোথাও যেতে চাই তাহলে জেলা জজের কাছেই যেতে হবে। সহকারী জজের কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সিনিয়র সহকারী জজের কাছে যাওয়ার সুযোগ নেই। তার মানে এটা দ্বারা আপিল রিভিশন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন, আর কোন কোর্টের আন্ডারে কোন কোর্টগুলো আছে সেটা দেখা যাবে। অর্থাৎ কোন কোর্টকে কন্ট্রোল করে বা কোন কোর্টের অধীনে কোন কোর্ট আছে এটা বুঝতে হবে। এবং এটা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে খুবই বোঝা জরুরি, কারণ ফৌজদারি কার্যবিধিতে আদালতের সংখ্যা বেশি এবং জটিলতাও বেশি। তো এখানে সিলেবাস আছে, সিআরপিসির বা ফৌজদারি কার্যবিধির সিলেবাসটা আপনারা দেখে নেবেন। যদি কোনো জায়গায় সিলেবাসে বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই আইনের বিস্তারিত সূচিপত্র দেওয়া আছে, কোথায় কত ধারা আছে। এবং পার্ট 1, প্রাথমিক বিষয়সমূহ। বরাবরের মতো আমি প্রথমেই বিগত বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করব, করে বোঝার চেষ্টা করব যে আমাদের পরবর্তী যে বার কাউন্সিলের পরীক্ষা হবে সেটা কোন ধারাগুলো বেশি পড়তে হবে, নতুন ধারা পড়বো কিনা, না পুরাতন ধারাগুলো পড়লেই হবে। তো আমরা এখানে বিগত 8টি মানে 8ম বার পর্যন্ত পরীক্ষা হয়েছে। এখানে 2020 সাল থেকে প্রশ্নের প্যাটার্নের পরিবর্তন আমরা দেখতে পাই। 17 সাল পর্যন্ত গতানুগতিক প্রশ্ন হতো, অনেক রিপিটেড প্রশ্ন হতো এবং প্রশ্ন সহজ হতো। মানে 12, 13, 14, সরি 12, 13, 15, 17 এই 4টি সালের প্রশ্নগুলো সহজ ছিল, খুব একটা জটিল হতো না। কিন্তু 20 সাল থেকে 20, 22, 23 এবং লাস্ট 25 এপ্রিলে যে পরীক্ষাটা হলো, এই লাস্টের 4টি পরীক্ষা কিন্তু কঠিন হয়েছে। এবং হওয়ার কারণ হচ্ছে আগেকার প্রশ্নগুলো বার কাউন্সিল নিজে করতো, আর এখনকার প্রশ্নগুলো জুডিশিয়ারি করে, এবং জুডিশিয়ারির প্রশ্নের কোয়ালিটি অনেক একটু হার্ড হয়। তো 20 সাল থেকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তো এখানে দেখেন এই ধারাগুলো আপনারা দেখতে পাবেন, আপনারা বাসায় নিজেরা আলাদাভাবে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তো আমি সর্বশেষ যদি 25 সালেরটা দেখি, ধারা 32 থেকে প্রশ্ন এসেছে বিগত, যেমন 23 সালেও 32 থেকে প্রশ্ন এসেছে, তাহলে 32টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমানে 32 থেকে প্রশ্ন আসলে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে, 32 ধারাটা আমূল পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টের যে এখতিয়ার, সাজা কত দিতে পারবে, ফাইন কত করতে পারবে, একেবারে পরিবর্তন হয়ে গেছে মানে রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো আমরা সেটা দেখবো, আজকে পড়বো। তাহলে 32 ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু উত্তর পরিবর্তন হয়ে গেছে, কারণ অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সংশোধন হয়েছে। 54 ধারা থেকে ইতিপূর্বে প্রশ্ন এসেছে, আবার প্রশ্ন এসেছে। 144 ধারা থেকে বারবার প্রশ্ন আসে, দেখেন 144, 144, বারবার প্রশ্ন রিপিট হচ্ছে 144 থেকে। তারপর 183, এখানে স্টার্ট দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এটা একেবারে ফ্রেশ নতুন একটা সেকশন। 183 ধারা থেকে ইতিপূর্বে একটা প্রশ্ন আসেনি, প্রথম 183 টাচ করা হয়েছে। 190 এর 1 এর সি, এটাও নতুন একটা ধারা। 195 নতুন ধারা। 200 ধারা থেকে বরাবর প্রশ্ন আসে, এর আগেও এসেছে এবারও এসেছে। যেমন এখানে দেখেন 200 ধারা, 2020 সালে 200 ধারা থেকে প্রশ্ন আসছে। যেমন এখানে 2013 সালে 200 ধারা থেকে প্রশ্ন আসছে, 2012 সালে 200 ধারা থেকে প্রশ্ন আসছে। তার মানে 200 ধারা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ধারা, এখান থেকে প্রশ্ন আপনাদেরও নেক্সট পরীক্ষা আসতে পারে।
তারপর 204-এর 3, এটা স্টার আছে, তার মানে এটা নতুন ধারা, নতুন এবারই প্রশ্ন এসেছে। 205, এটাও নতুন ধারা, এখান থেকে এর আগে প্রশ্ন আসে, এবার নতুন প্রশ্ন আসছে। 227, এখানেও নতুন। 241, 244, 245, এখান থেকেও কিন্তু এই 3টা সেকশনকে টার্গেট করে একটা প্রশ্ন এসেছে এবার, এবং এই 3টা সেকশনে নতুন সেকশন। ধারা 249, এখান থেকে ইতিপূর্বে প্রশ্ন এসেছে, এবারও এসেছে। 265C, নতুন ধারা, মানে এর আগে কখনো প্রশ্ন আসেনি, এবারে এসেছে। তারপর 339B, এর আগেও এসেছে, এবারও এসেছে। তারপর 239C, এর আগেও এসেছে, এবারও এসেছে। 374, নতুন ধারা, এর আগে এই ধারা থেকে কখনো প্রশ্ন আসেনি। 408, 417, এগুলো থেকে আগে প্রশ্ন এসেছে, এবারও এসেছে। 529, ইতিপূর্বে কখনো এই ধারা থেকে প্রশ্ন আসেনি, এবার এসেছে। এবং সর্বশেষ 561A, 561A-তে আছে হচ্ছে ইনহারেন্ট পাওয়ার অফ হাইকোর্ট। তো এখান থেকে এর আগেও প্রশ্ন এসেছে, এবারও এসেছে। তো এই বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে ধারা থেকে 20টি প্রশ্ন এসেছে, তফসিল থেকে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু গত বছর তফসিল থেকে একটি প্রশ্ন এসেছিল, ধারা থেকে 19টি এসেছিল। তার আগে যদি আমরা দেখতে যাই, তো ব্যতিক্রম বলতে, যেমন 2013 সালে পরিচিতি থেকে একটি প্রশ্ন এসেছিল, ধারা থেকে 17টি, মোট 18টি প্রশ্ন এসেছিল। আর 2012 সালে পরিচিতি থেকে 2টি এবং ধারা থেকে 23টি, মোট 25টি প্রশ্ন করা হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি লাস্ট যে কয়েকটি পরীক্ষা, তাতে প্রশ্ন সংখ্যা চিন্তা করতে গেলে 20টা করে প্রশ্ন আসছে, 20টার কম বেশি হচ্ছে না, 19টাও না, 18টাও না, বা 21টা 22টাও আসছে না। 20টা করেও ধরে নিতে পারি আগামী নেক্সট এমসিকিউ এ 20টাই প্রশ্ন আসবে, এবং 20টা ধারা থেকে এবং দু একটা তফসিল থেকে আসতে পারে, পরিচিতি থেকেও দু একটা আসতে পারে। তাহলে নতুন কোন ধারা সংযোজন হয়েছে কিনা আমরা দেখে নিই। 2025 সালের এমসিকিউ পরীক্ষায় ধারা 183, 190, 195, 204, 205, 227, 241, 244, 245, 265, 374 এবং 529 সম্পূর্ণ নতুন 12টি ধারা হতে প্রশ্ন এসেছে। তাহলে প্রশ্ন আসে 20টি, তার মধ্যে এবার 12টি থেকে নতুন। এই বিষয়টা কিন্তু একটু সাংঘাতিক। সাংঘাতিক এই কারণে বলছি, মাত্র 8টা ধারা থেকে রিপিট হয়েছে, এবং 12টি ধারা নতুন ধারাকে টার্গেট করে প্রশ্ন এসেছে। তো এই 12টি ধারার মোটামুটি সবগুলো ধারাই আমার আগের নোটে ছিল। অতএব আমার যারা নোট পড়ে পরীক্ষা দিয়েছে এবার, তারা মোটামুটি ভালোই পাশ করেছে। এবার আমার ফেলের সংখ্যা খুবই সামান্য। পুনরাবৃত্তি বা রিপিটেড ধারাসমূহ, মানে এর আগে যে ধারাগুলো আসছে, যেমন এই ধারাগুলো বারবার এই ধারাগুলো থেকে প্রশ্ন আসে, তার মানে এই ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন, মানে এখান থেকে বারবার প্রশ্ন আসে, এগুলো পড়া কি ফরজ। এখান থেকে প্রশ্ন 10টার মতো কমন পাওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়াও বাস্তবে প্রয়োগযোগ্য কিছু ধারা আছে, এই ধারাগুলো আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এই ধারাগুলো বাস্তবে আদালতে কাজে লাগে, মানে কাজের ধারা এগুলো। আর কিছু অকাজের ধারা আছে যেগুলো খুব একটা আদালতে কাজে লাগে না, কখনো প্রশ্ন আসেনি, সেই ধারাগুলো আমার নোটে রাখিনি। তাহলে আমি এই বিশ্লেষণের পরে যদি একটা মন্তব্য করি, তাহলে পরিচিতি অংশ হতে প্রশ্ন কম হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ ধারাসমূহ হতে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি ঘটছে, মানে রিপিটেড সেকশন গুলো থেকে। তবে নতুন নতুন ধারা হতে বেশি বেশি প্রশ্ন করা হচ্ছে, 12টি প্রশ্ন এসেছে, সুতরাং নতুন ধারাও বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে। তাহলে সবকিছু মিলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ পূর্বক পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য নিম্নরূপ সাজেশন প্রণয়ন করা হলো, অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সাজেশনটা হবে নিম্নের এই সেকশনগুলো। আমরা যদিও দেখছি পরিচিত অংশ থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবে ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগ ক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি আমাদের জানতে হবে। কেন জানতে হবে? এখান থেকে দু একটা প্রশ্ন আসতেও পারে, এবং আপনি অ্যাডভোকেট হিসেবে এগুলো জানাটা কি একটা কমন সেন্সের বিষয়। তো আপনাদের এগুলো আবার খুঁজে বের করতে হবে না অন্য কোনো গাইডে বা ইন্টারনেটে, আমার এই নোটে আমি দিয়ে দিয়েছি রিসার্চ করে যেগুলো প্রয়োজনীয় পরিচিতি সেগুলো। এবং ধারা এখানে আমি 258টি ধারা এবার যুক্ত হয়েছে, আগের থেকে সামান্য ধারা বৃদ্ধি পেয়েছে। আর এর মধ্যে আপনারা দেখবেন যে 2 স্টার, 2 স্টার, 1 স্টার, 3 স্টার, এরকম 1 স্টার, 2 স্টার, 3 স্টার আছে। তো যেগুলো 3 স্টার, তো সেগুলো মানে 3বার বা তার বেশি পড়তে হবে। 1 স্টার গুলো
ন্যূনতম একবার পড়বেন, 2 স্টার অন্তত 2বার পড়বেন। বেশি স্টার মানে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা দ্বিতীয় এবং পঞ্চম তফসিলের কিছু গুরুত্বপূর্ণ অংশ পড়বো, যেখান থেকে দু একটা প্রশ্ন আসতে পারে। তবে এই সেকশন মানে এই 258টি ধারা দেখে যারা ভয় পাচ্ছেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে, যেটা ফাইনাল টাচ নোটের মধ্যে থাকবে। যারা আমার অনলাইনে ভিডিও দেখছেন, তারাও আমার ভিডিও আকারে পাবেন, এবং যারা আমার স্টুডেন্ট তাদেরকে তো আমি ফাইনাল টাচ নোট প্রিন্ট করে পাঠাবোই। তবে পরীক্ষার 1 মাস পূর্বে বলেছি। যদি পরীক্ষা 29 নভেম্বর হয়, তাহলে আমি চেষ্টা করব অক্টোবরের 20 তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার, অর্থাৎ 1 মাস আগে বলেছি, অন্তত 5 সপ্তাহ বা 1.5 মাস আগে দিয়ে দিব। এরপরে এই আইনের বিন্যাসটা দেখে নিই। বিন্যাসটা দেখলে বোঝা যাবে যে আইনটা আসলে কিরকম এবং কি কি পড়তে হবে, আমাদের কি কি কন্টেন্ট আছে এর মধ্যে। অর্থাৎ এই আইনের মোড়ক উন্মোচন করি আমরা, যেমন কোনো একটা মোবাইল ফোন বা কোনো কিছু কিনলে আমরা কি করি, মোড়ক উন্মোচন করি। অর্থাৎ এর ভেতরে কি আছে খুলে দেখি। তো দেখি কি আছে এর মধ্যে। তো বিন্যাস হচ্ছে ভাগ বা খণ্ড ভিত্তিক বিন্যাস। আমি এখানে 2টা রেখেছি। প্রথম ভাগে 1 থেকে 5 প্রাথমিক বিষয়, দ্বিতীয় ভাগে আছে 6 থেকে 41 ফৌজদারি আদালত ও কার্যালয় সমূহের গঠন ও ক্ষমতা। তাহলে আমরা অলরেডি যে চার্টটা পড়লাম, চার্টের মধ্যে ফৌজদারি আদালত গুলো কি রকম, কি কি, সেগুলো অলরেডি জেনে গেছি। তাহলে এইগুলো আদালতের শুধু ক্ষমতা আমরা একটু বিস্তারিত পড়বো, তাহলে হয়ে যাবে। দ্বিতীয় ভাগ 42 থেকে 105 ধারার মধ্যে সাধারণ বিধানাবলী আছে। চতুর্থ ভাগে আছে 106 থেকে 153 অপরাধ প্রতিরোধ। অপরাধ প্রতিরোধ বলতে যেমন রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কখন করা যাবে, যদি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, ইমিউনিটি থাকে, তাহলে আমার অসুখ কম হবে বা আমি অসুস্থ হব না, ইলনেস কম হবে। তাহলে এটা কিভাবে হবে, তাহলে আমাকে পুষ্টিকর খাবার খেতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে, ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। তাহলে আমার শরীর কি হবে, রোগ প্রতিরোধ করতে পারবে। তেমন অপরাধ প্রতিরোধ বলতে মানে কিছু কিছু স্টেপ নেওয়া হবে, যেটা অপরাধ হওয়ার আগে স্টেপ নিতে হবে। তো অপরাধ হওয়ার আগে এই স্টেপ গুলো নিলে অপরাধটা আর হতে পারবে না। তাহলে কি বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ চিকিৎসার থেকে প্রতিরোধ ভালো। তেমনি অপরাধ হওয়ার থেকে যদি অপরাধটা থামিয়ে দেওয়া সম্ভব হয়, এটাই বেটার। তাই আমরা অপরাধ হওয়ার আগেই যেন কিছু করতে পারি, এগুলো সম্পর্কে বলা আছে এখানে। এই এই সেকশন গুলোতে যে মামলাগুলো সম্পর্কে বলা হয়েছে, সেগুলো নির্বাহী কোর্টে হয়। আমরা নির্বাহী কোর্ট সম্পর্কে দেখলাম, সেটা আরো বিস্তারিত জানবো এই ধারাগুলোতে। পঞ্চম ভাগে 154 থেকে 176 পুলিশের নিকট সংবাদ প্রদান এবং পুলিশের তদন্তের অধিকার। অর্থাৎ পুলিশ কিভাবে সংবাদ পাবে, জিআর মামলা, তারপর সিআর মামলা, কি কি উপায়ে পুলিশের কাছে মামলা করা যাবে, কোনগুলো আমলযোগ্য কোনগুলো আমলযোগ্য নয়, পুলিশ কোনগুলো অপরাধের মামলা নিতে পারবে কোনগুলো নিতে পারবে না, এগুলো সম্পর্কে বলা আছে। এবং পুলিশের কাছে কেউ সংবাদ নিয়ে গেলে পুলিশ কি করবে, সাধারণ ডায়েরি করবে না মামলা নিবে, সরাসরি না অভিযোগ নিবে, তারপরে তদন্ত শুরু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আগে যাবে কিনা, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে কিনা, এটসেট্রা এটসেট্রা। এবং তদন্ত করাকালে পুলিশ কি কি করতে পারবে, তদন্ত করার পর সেটা কার মাধ্যমে কিভাবে কোন আদালতে জমা দিবে, এই বিস্তারিত এর মধ্যে আছে। অর্থাৎ পুলিশ সম্পর্কে A to Z আছে। ষষ্ঠ ভাগে 177 থেকে 403 সরকারের পক্ষে মামলা পরিচালনা, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের যে কাজ, সেগুলো বোঝানো হয়েছে। সপ্তম ভাগে 404 থেকে 442। তাহলে মামলা সম্পর্কে হয়ে গেলে আমরা সিভিল প্রসিডিউরে কি দেখলাম, মামলা সম্পর্কে হয়ে গেল। তারপরে 96 ধারা থেকে শুরু হলো আপিল সংক্রান্ত বিধান। তো এখানে মামলা সংক্রান্ত হয়ে যাওয়ার পরে, মামলা হয়ে যাওয়ার পরে রায় হয়ে যাবে, রায়ে দণ্ড হবে অথবা খালাস পাবে এগুলো। তারপরে এর বিরুদ্ধে কোনো পক্ষ আপিল যদি করে, আপিলের বিধান কি, সেগুলো আমরা সপ্তম ভাগ থেকে পাবো। আপিল, রেফারেন্স এবং রিভিশন। রিভিউ নাই। আমরা এর আগে জেনেছি যে শুধুমাত্র দেওয়ানিতে রিভিউ আছে, ফৌজদারিতে রিভিউ নাই। তবে আপিল, রিভিশন, রেফারেন্স উভয় আছে। ক্রিমিনালেও আছে, ফৌজদারি অর্থাৎ ফৌজদারিতেও আছে, সিভিলেও আছে। অষ্টম ভাগ 443 থেকে 491 বা এ, এখানে বিশেষ কিছু কার্যক্রম আছে, সেই সম্পর্কে বলা হচ্ছে। বিশেষ কার্যক্রম বলতে মনে করেন একটা আসামি
অ্যারেস্ট হওয়ার পর তার জামিন নেওয়ার দরকার হতে পারে। তো জামিনের বিধানগুলো এর মধ্যে নবম ভাগে আছে হচ্ছে 498 থেকে 565, এর মধ্যে পরিপূরক বিধান, অর্থাৎ এখানে আছে হচ্ছে জামিনের 498, 496, 97 এবং 498 আছে জামিনের বিধানসমূহ। তো জামিন খুব ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে অ্যাডভোকেটদের এবং মক্কেলদের জন্য কিন্তু এই জামিনের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। কে কারা কারা জামিন পাবে, কোন কোন মামলায় জামিন দেওয়া যাবে, কোন কোন মামলায় জামিন দেওয়া যাবে না, এই সংক্রান্ত বিধান আমরা এগুলোর মধ্যে পাবো। সেগুলোকে পরিপূরক বিধান বলছে, অর্থাৎ এগুলো প্রয়োজনীয় এবং পরিপূরক বা সাপ্লিমেন্টারি বিষয়। যেমন আমরা দেওয়ানিতে দেখলাম যে কোনো কমিশন নিয়োগ, রিসিভার নিয়োগ, এই সংক্রান্ত বিধানগুলো, তারপর অ্যারেস্ট তারপর সম্পত্তি ক্রোক, দেওয়ানি কারাগারে আটক, এই বিষয়গুলো কিন্তু পরিপূরক বিধানের মধ্যে ছিল। তো এগুলো পরিপূরক বা অতিরিক্ত বিধানের মধ্যে পড়বে। বিন্যাস 2 অধ্যায় ভিত্তিক। তো এখানে আমরা দেখতে পাই যে অধ্যায় কতটা আছে, 46টা অধ্যায় আছে। আর পেনাল কোডে অধ্যায় আছে 23টি, আর ফৌজদারি কার্যবিধিতে অধ্যায় আছে হচ্ছে 46টি, অর্থাৎ 23-এর ডাবল। পেনাল কোডের থেকে অধ্যায় সংখ্যা ডাবল। তো একটা বড় আইন, সবচেয়ে বড় আইন হচ্ছে এটা। আপনারা যে 7টি আইন পড়বেন, সবচেয়ে বড় আইন এটা। বড় আইন হলেও খুব জটিল কিছু না, যদি বুঝতে পারেন খুব সহজে হয়ে যাবে। দেওয়ানি কার্যবিধির থেকে সহজ। তো এখানে অধ্যায় 1-এ আছে যে 1 থেকে 4 প্রাথমিক বিষয়, তারপর অধ্যায় 2-এ আছে 6 থেকে 27 ফৌজদারি আদালত ও কার্যালয় সমূহের গঠন। অলরেডি আমরা 4 থেকে কিছুটা ধারণা পেয়েছি। তারপরে অধ্যায় 3-এ আছে 28 থেকে 41 আদালতে সমূহের ক্ষমতা, অর্থাৎ পাওয়ার বা জুরিসডিকশন অফ দ্য কোর্টস, ক্রিমিনাল কোর্টস। তারপরে 4 অধ্যায়ে আছে 42 থেকে 45, এখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য ও তথ্য প্রদান। এই অধ্যায় 5-এ আছে ধারা 46 থেকে 67, গ্রেপ্তার, পলায়ন ও পুনরায় গ্রেপ্তার সম্পর্কে বিধান, মানে অ্যারেস্টের বিধানগুলো আছে। 6-এ উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা অধ্যায় 7-এ আছে। এই ধারাগুলোতে দলিল সমূহ ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে এবং দেওয়ানি বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করতে বাধ্য করার ওয়ারেন্ট। তারপর 8ম অধ্যায়ে আছে এই ধারাসমূহে শান্তিরক্ষা ও অসদাচরণের জন্য মুচলেকা বা বন্ড, কেউ আমাকে হুমকি দিচ্ছে, আমার ক্ষতি করবে এরকম, তার বিরুদ্ধে আমি কি করতে পারবো, আদালতে দরখাস্ত দিতে পারবো। তাহলে সে এসে বলবে যে আমি ভবিষ্যতে তাকে আর কি করব না, হুমকি দিব না বা এই ক্ষতির চেষ্টা করব না। তাহলে এটা বন্ড দিয়ে দেওয়া হলো, মুচলেকা দিয়ে দেওয়া হলো, তাহলে শান্তি রক্ষা হতে পারে, অশান্তি আর হবে না। 9-এ বলা হচ্ছে এই ধারাগুলোতে বেআইনি সমাবেশ সম্পর্কে। আমরা বেআইনি সমাবেশ সম্পর্কে মানে পেনাল কোডে পড়েছি 141 থেকে শুরু, 141 থেকে 149 পর্যন্ত আমরা বেআইনি সমাবেশ সম্পর্কে জেনেছি। সেটাই ফৌজদারি কার্যবিধিতে বেআইনি সমাবেশ নিয়ে আলাদা কিছু বক্তব্য আছে। বেআইনি সমাবেশ হলে আইনে তো বিধান আছে যে শাস্তি কি হবে, কোনটাকে বেআইনি সমাবেশ বলা হবে, কিন্তু বেআইনি সমাবেশকে কন্ট্রোল করার যে প্রসিডিউর বা পদ্ধতি, সেটা আবার এগুলোতে বলা আছে। আমরা পড়ছি এটা পদ্ধতিগত আইন, কিন্তু পেনাল কোড কি ছিল, সাবস্টেন্সিয়াল ল অথবা মূল আইন বা মৌলিক আইন। সেখানে কোনটা অপরাধ নয় এবং কোনটা বিশেষ ব্যতিক্রম, এবং অপরাধ যদি করেই থাকে এর সাজা কত হবে, তারপরে এর ফাইন কত হবে, এগুলো বলা আছে। আর এখানে মামলা করার পর মামলাটা কিভাবে অগ্রসর হবে, পদ্ধতিগুলো বলা আছে। 100 এই, অধ্যায় 10-এ 132 ক থেকে 143-এ আছে গণ উপদ্রব। আমরা গণ উপদ্রব সম্পর্কেও জেনেছি, পাবলিক নিউইসেন্স পেনাল করে। এখানে গণ উপদ্রব হলে কে মামলা করতে পারবে, কিভাবে করবে, এগুলো বলা আছে। গণ উপদ্রব এমন একটা বিষয়, সেখানে ক্ষতিপূরণের মামলাও করা যায়। আমরা দেওয়ানি কার্যবিধিতেও কিন্তু গণ উপদ্রব বা পাবলিক নিউইসেন্স সম্পর্কে জেনেছি। তো পাবলিক নিউইসেন্স হলে ক্রিমিনাল কেসও করা যায়, আবার সিভিল কেসও করা যায়। সিভিল কেস করলে কি হবে, ইনজাংশন নেওয়া যাবে বা ক্ষতিপূরণ পাওয়া যাবে। আর যদি ক্রিমিনাল কেস করা হয় তাহলে তার সাজা হতে পারে, তার ফাইন হতে পারে। 144 খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি ধারা, উপদ্রব বা আসন্ন বিপদের জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ। 144 ধারা জারি করা
কি বলে, জরুরি অবস্থা জারি করা। তো এটা কিন্তু আমাদের দেশে খুব হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। 145 থেকে 48, 11 এবং 12। 11 ধারা, দেখেন 11 অধ্যায় একটা মাত্র ধারা নিয়ে গঠিত। 144, 144-এর জন্য জাস্ট একটা অধ্যায় দিয়ে দিয়েছে ডেডিকেটেড, একটা আলাদা চ্যাপ্টার। 11, 12তে 145 থেকে 48 স্থাবর সম্পত্তি বিষয়ক বিরোধ। স্থাবর সম্পত্তি দখল নিয়ে যদি ঝামেলা হয় তাহলে এই ধারাগুলোতে মামলা হয়। 13, 149 থেকে 153, এখানে বলা হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম, অর্থাৎ মামলা হওয়া মানে কোনো অপরাধ হওয়ার আগে পুলিশ কি কি করতে পারবে সেগুলো। এরপর 14 অধ্যায়ে 154 থেকে 176 আমলযোগ্য এবং অআমলযোগ্য অপরাধ, কোনগুলো আমলযোগ্য কোনগুলো অআমলযোগ্য। আমলযোগ্য মানে পুলিশ যেগুলো সরাসরি মামলা নিতে পারবে, তদন্ত করতে পারবে। আর আমল অযোগ্য মানে যেগুলো ছোট মামলা বা ছোট অপরাধ, যেগুলো পুলিশ সরাসরি আমলে নিতে পারে না, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমলে নিতে হবে অথবা সাধারণ ডায়েরি করা যাবে। আমরা সেগুলো দেখব। 15তে বলা হচ্ছে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি। হ্যাঁ, তো আলোচনা করছিলাম বিন্যাস। 15 অধ্যায়ে আছে অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ইখতিয়ার। 16তে আছে 200 ধারা থেকে 203 ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ, অর্থাৎ আদালতে মামলা কিভাবে ফাইলিং করতে হয় সেগুলো শুরু হলো 200 ধারা থেকে। তার আগে থানায় মামলা কিভাবে হয় সেগুলো ছিল। 17তে আছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু, অর্থাৎ কোনো আমলি আদালত বা আমলি ম্যাজিস্ট্রেট আদালত বা কগনিজেন্স কোর্ট কিভাবে কার্যক্রম শুরু করে। 18তে আছে, এটা কিন্তু বাতিল হয়ে গেছে, এগুলো আর মানে 206 থেকে 220 ধারা নাই, বাতিল। তার দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ কর্তৃক বিচার্য মামলার অনুসন্ধান, এগুলো নাই, বাতিল হয়ে গেছে। 19, 221 থেকে 232 অভিযোগ বা অভিযোগের ফর্ম কেমন হবে। তারপরে এই 19 অধ্যায়েরই আরো একটি পার্ট আছে, 233 থেকে 240 অভিযোগ সমূহের সংযুক্তকরণ। অভিযোগ বলতে চার্জকে বোঝানো হচ্ছে, চার্জ একাধিক চার্জ থাকলে একসঙ্গে হবে, তাই বলা বলা হচ্ছে। 20-এ এখানে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য মামলার তুচ্ছ অভিযোগ যদি হয় কেউ, অর্থাৎ 250-এ 241 থেকে 250, তবে 250-এ কেউ যদি তুচ্ছ বা মিথ্যা মামলা করে বা বিরক্তিকর মামলা করে তাহলে উল্টো যে মামলা করেছে তাকে কিন্তু সাজা এবং অর্থদণ্ড দেওয়া হয়, অর্থাৎ বাদীর এখানে সাজা হয়ে যায়। 21-এ বলা হচ্ছে এটা বাতিল হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট কর্তৃক ওয়ারেন্ট মামলার বিচার, এগুলো আর চালু নাই, বাতিল হয়ে গেছে। 22-এ হচ্ছে 260 থেকে 265, এখানে আছে সংক্ষিপ্ত বিচার কিভাবে হয়, সামারি ট্রায়াল। 23, এখানে 265 ক থেকে 265 ঠ দায়ের আদালত কর্তৃক মামলার বিচার, অর্থাৎ এর আগে ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে মামলার বিচার হয়, কিন্তু বড় যেগুলো মামলা আছে সেগুলো ম্যাজিস্ট্রেট কোর্ট করতে পারে না, সেগুলো দায়রা আদালতে চলে যায়। দায়রা আদালত কিভাবে বিচার করে সেটাও বলা আছে এখানে। এবং 266 থেকে 336, দেখেন এখানে 266 থেকে 336 বেশ কিছু ধারা এখানে বাতিল করে দেওয়া হয়েছে। 24, অনুসন্ধান ও বিচার সম্পর্কে সাধারণ বিধান। 25, অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। 26, 26-এ রায়, রায় কিভাবে দিবে, 366 থেকে 373 পর্যন্ত রায় বা জাজমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সিভিলেও কিন্তু এগুলো দেখেছি। 27, দণ্ড অনুমোদনের জন্য পেশ, যদি দায়রা আদালত কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় তাহলে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না, সেই কারণে সেজন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগে, সেটাকে বলা হয় হচ্ছে ডেথ রেফারেন্স। তো ডেথ রেফারেন্স সম্পর্কে বলা হয়েছে এখানে। 28, দণ্ড কার্যকরীকরণ, অর্থাৎ কাউকে সাজা দিলে সেই সাজাটা কিভাবে কার্যকর করা হবে। সাজা তো কাগজ কলমে থাকলে হবে না, বাস্তবে তো তাকে সেই সাজাটা ভোগ করতে হবে। সেটা কিভাবে করা যাবে, যেমন আদেশ এবং ডিক্রি দেওয়ানির ক্ষেত্রে জারি করা হয় কিভাবে, তেমনি এখানে কার্যকর বা এক্সিকিউশনের কথা বলা হয়েছে। 29, দণ্ড স্থগিত, মওকুফ ও পরিবর্তন করা যায় কিনা, কিভাবে করা যায় সেটা। 30, পূর্ববর্তী খালাস বা দণ্ডাদেশ সম্পর্কে বলা হয়েছে। 403 হচ্ছে এটাকে বলা হয়
ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি মানে এখানে দোবারা সাজা দেওয়া যাবে না। যেমন আমরা দেওয়ানিতে 11 ধারাতে পড়লাম কি দোবারা সাজা, সরি দোবারা দোষ, বা একটা মামলায় এর আগে যদি কোনো কিছু হয়ে থাকে, মানে বিচার হয়ে থাকে, সেটা দ্বিতীয়বার করা যাবে না। রেস জুডিকাটা বলা হচ্ছে, তো রেস জুডিকাটার মতোই বিধান আছে 403-এ। 403-এ বলা হচ্ছে ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই মামলায় একটা আসামিকে দুইবার বিচারের আওতায় নিয়ে আসা যাবে না, অর্থাৎ দুইবার সাজা দেওয়া যাবে না। 31, এখানে আপিলের বিধানগুলো আছে 404 থেকে 431-এ। 32, এখানে রেফারেন্স ও রিভিশন সম্পর্কে বলা হয়েছে। 32 ক-তে রেফারেন্স ও রিভিশন নিষ্পত্তির সময় সম্পর্কে বলা হয়েছে। 33টা পুরোটাই বাতিল হয়ে গেছে। 34, কোনো উন্মত্ত ব্যক্তি হলে সেক্ষেত্রে কিভাবে বিধানটা হবে। 35, বিচার পরিচালনা প্রভাবিতকরণ সংক্রান্ত কতিপয় অপরাধের ক্ষেত্রে কার্যপদ্ধতি কি। 36, এটা বাতিল হয়ে গেছে। 37, হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ। হেভিয়াস কর্পাস হচ্ছে একটা রিট, তো রিট সাধারণত হাইকোর্টে করা যায়, তো হেভিয়াস কর্পাস সম্পর্কে এখানে আলাদাভাবে বলাই হয়েছে। 38, পাবলিক প্রসিকিউটর এর কাজ কিভাবে হবে, নিয়োগ কে দিবে, এগুলো বলা হয়েছে। 39, জামিন। 496 থেকে 502 পর্যন্ত জামিন। জামিন মানে এ সাম অফ মানি টু বি টেকেন। তো জামিনের বিধান সম্পর্কে এখানে বিস্তারিত আছে। 40, সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন। আমরা সিভিলেও কিন্তু কমিশন দেখেছি সাক্ষ্য গ্রহণের জন্য, ক্রিমিনালও দেখছি। কমিশন প্রদান ও তার পদ্ধতি কি। 41, সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি, যেটা সাক্ষ্য আইনে আছে কিন্তু এখানে আমরা কিছুটা টাচ দেখব। 42, মুচলেখা বা বন্ড সংক্রান্ত বিধানসমূহ। 43, সম্পত্তি হস্তান্তর সম্পর্ক বিধান। 44, ফৌজদারি মামলা স্থানান্তর অর্থাৎ মামলা বদলি করার যে বিধানগুলো সেগুলো। ক্রিমিনালও সিভিলও ছিল, ক্রিমিনালও আছে। 45, অনিয়মিত কার্যক্রম, যেটা সাধারণত কম প্রয়োজন হয়। এবং 46 হচ্ছে বিবিধ বা মিসসেলেনিয়াস যে বিধানগুলো সেগুলো। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, দেওয়ানি কার্যবিধিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ধারা আর আরেকটা হচ্ছে তফসিলের কি আছে, বেশ কিছু আদেশ এবং বিধি আছে। এখানে কিন্তু তা নাই, ধারার মধ্যে সবকিছু বিস্তারিত দিয়ে দিয়েছে, কিন্তু এখানেও তফসিল আছে, তফসিল সমূহ বা শিডিউলস। এখানে আহ, তফসিল আছে 5টা। প্রথম তফসিল অলরেডি বাতিল। দ্বিতীয় তফসিল খুবই গুরুত্বপূর্ণ, দণ্ডবিধির অপরাধ সমূহ অর্থাৎ পেনাল কোডের যে অপরাধগুলো আছে এগুলো কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, অর্থাৎ কোন আদালতে বিচার হবে, এই মামলাগুলো কি আমলযোগ্য কি আমলযোগ্য নয়, এই মামলা কি জামিনযোগ্য কি জামিনযোগ্য নয়, ইত্যাদি সম্পর্কে দ্বিতীয় তফসিলে বলা আছে। অর্থাৎ পেনাল কোডে একটা মামলা হয়েছে, পেনাল কোডের কোথাও লেখা নাই যে এই ধারাটা জামিনযোগ্য কি জামিনযোগ্য নয়। যেমন 302 ধারার অপরাধ কি, জামিন অযোগ্য ধারার অপরাধ, তো এখানে পেনাল কোডের কোথাও লেখা নাই যে এটা জামিন অযোগ্য। কিন্তু এটা এই যে ফৌজদারি কার্যবিধির যে দ্বিতীয় তফসিল, সেখানে কিন্তু একটা কলাম দেওয়া আছে, এই কলাম আকারে ছক আকারে দেওয়া আছে। তো এই ছকে কিন্তু বলা আছে যে এটা জামিনযোগ্য এটা জামিনযোগ্য নয়। তো এটা দেখে আমরা বুঝতে পারি একটা মামলায় যখন আমরা জামিনের দরখাস্ত করি, দেখি যে কয়টা জামিনযোগ্য ধারা আছে কয়টা জামিন অযোগ্য ধারা আছে। জামিন অযোগ্য ধারা থাকলে খুবই গুরুত্ব সহকারে বিস্তারিত হিয়ারিং এর মাধ্যমে পিটিশনে সেই ধরনের হেতুবাদ রেখে আমাদের কি করতে হয়, শুনানি করতে হয়। আর যদি জামিনযোগ্য ধারা হয় তাহলে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার হয় না, সিম্পল একটা পিটিশন সিম্পল হিয়ারিং করলে জামিন হয়ে যায়। কারণ জামিনযোগ্য ধারা আদালত জামিন দিতে বাধ্য, এবং আসামি জামিনের জন্য কি জামিন পেতে তার আইনগত অধিকার, যেহেতু জামিনযোগ্য বলাই আছে। তৃতীয় তফসিলে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতা সে এখানে বলা আছে। চতুর্থ তফসিলে বলা আছে ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। তো কেউ যদি ছোট আকারের বইগুলো সেগুলো যদি কিনেন তাহলে সেখানে কিন্তু বলা নাই এটা, কিন্তু যদি বড় আকারের বই কিনেন সবগুলো তফসিলে কিন্তু দেওয়া আছে। আমি দেখাই দিই আপনাদেরকে যে ছোট বই বলতে কোনটাকে বোঝানো হচ্ছে এবং বড় বই বলতে কোনটাকে বোঝানো হচ্ছে। যেমন এগুলো হচ্ছে ছোট বই, হ্যাঁ, এগুলোকে ছোট বই মানে শুধু বিয়ার একটা আছে, না মানে শুধু আইনটুকুই আছে, কোনো আলোচনা নাই।
কিন্তু দেখেন একই আইন, ওইটাও ফৌজদারি কার্যবিধি ছিল, এটাও ফৌজদারি কার্যবিধি। দেখেন কত মোটা, এটা একটা বই। তো এই মোটা বইটাতে কিন্তু এই তফসিলগুলো সবগুলোই আছে। তবে এই যে চিকন বই, এই চিকন বইগুলো দেখেন এই শুধু দ্বিতীয় তফসিল দেওয়া আছে, দ্বিতীয় তফসিল এই ছক আকারে দেওয়া আছে। আর এই মোটা বইয়ে সকল তফসিলই দেওয়া আছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তফসিল ফরম সমূহ। আমরা যে বিভিন্ন ফর্ম ব্যবহার করি, ওকালতনামার ফর্ম, তারপরে সমনের ফর্ম, তারপরে ওয়ারেন্টের ফর্ম, তারপরে বেল বন্ডের ফর্ম, এই হাজিরার ফর্ম কেমন হবে, সবকিছু ফর্ম, যতগুলো ফর্ম আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই নতুন নতুন ফর্ম কিন্তু হাইকোর্ট আবার তৈরি করে। একটু আগে যে দ্বিতীয় তফসিলের কথা বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় তফসিলের জন্য আলাদা একটা বিন্যাস করে দিয়েছি কিরকম। যেমন দ্বিতীয় তফসিলে 8টা কলাম থাকে, যেমন কলাম 1, 2, এইভাবে 3, 4, 5, 6, 7, 8টি কলাম আছে। প্রথম কলামে ধারা, ধারা মানে পেনাল কোডের কত ধারা, এই অপরাধের নাম কি, পেনাল কোডেও কিন্তু একই বিষয় আছে। আবার পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারবে কিনা, তার মানে এখানে এটা আমলযোগ্য অপরাধ কিনা, আমলযোগ্য অপরাধ হলে গ্রেপ্তার করতে পারবে, আমলযোগ্য না হলে গ্রেপ্তার করতে পারবে না। প্রথম পর্যায়ে সাধারণত পরোয়ানা বা সমন ইস্যু হবে। যদি আদালতে মামলা করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে আদালত কি সমন দিবে না ডিরেক্ট ওয়ারেন্ট দিবে, সেটা বলা আছে এখানে। পঞ্চম কমালে এটা কলামে বলা আছে এটা জামিনযোগ্য কিনা, অর্থাৎ এই অপরাধটা জামিনযোগ্য কি জামিনযোগ্য নয়। তো আমাদের এটা খুবই কাজে লাগে। মীমাংসাযোগ্য কিনা, অর্থাৎ এটা কম্পাউন্ডেবল কিনা। আমরা দেওয়ানিতে দেখলাম যে ধারা 89 এতে কি আছে, এডিআর এর বিধানগুলো আছে, অর্থাৎ মধ্যস্থতার বিধানগুলো আছে। তো মধ্যস্থতা বা সালিশ এগুলো আছে দেওয়ানি কার্যবিধিতে, এবং সেগুলো করা যায়। তো ফৌজদারিতে আছে মীমাংসা, মীমাংসার ইংলিশ হচ্ছে কম্পাউন্ডিং। আমরা 345 ধারা যখন পড়বো সেখানে একটা লিস্টই দেওয়া আছে যে কোনগুলো কম্পাউন্ডিং। তো আবার এখানেও বলা আছে কম্পাউন্ডিং কিনা, যদি কম্পাউন্ডিং হয় কে করতে পারবে আপোষ, ভিকটিম করবে না আদালত করবে, না আদালতের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া হবে না অনুমতি সহ, এগুলো বিস্তারিত এই 6ষ্ঠ কলামে আছে। এবং দণ্ডবিধি মোতাবেক শাস্তি, আমরা দণ্ডবিধিতে যে শাস্তিটা জানি, যেমন ধারা, অপরাধ এবং 7ম কলমের দণ্ডবিধি মোতাবেক শাস্তি, এটা কিন্তু এখানেও আছে, আবার দণ্ডবিধির মধ্যেও আছে। তো এখানে রিপিট করা আছে। এবং কোন আদালত কর্তৃক বিচার্য, এই অপরাধটা কে বিচার করবে, ম্যাজিস্ট্রেট বিচার করবে না দায়রা জজ বিচার করবে, এগুলো বলে দেওয়া আছে। এবং কোন দায়রা জজ বা কোন ম্যাজিস্ট্রেট বিস্তারিত এখানে বলা আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তফসিল। তো এখান থেকে বাস্তবে যখন প্র্যাকটিস করতে যাবেন তখন খুব এই তফসিলটা কাজে লাগবে। কিন্তু আমরা দেখলাম যে তফসিল থেকে খুব একটা প্রশ্ন আসে না, 2-1টা আসে। তো আমি আমার নোটে তফসিল থেকে বিস্তারিত খুব একটা রাখিনি, তবে তফসিলের একটা পরিচিতি করে দিলাম। আর আমরা শেষের দিকে কিছু এমসিকিউ প্রশ্ন পড়বো তফসিল থেকে। তবে আমি ফাইনাল টাচ নোটে তফসিল থেকে আরেকটু বিস্তারিত, আরেকটু বেশি টেকনিক্যাল কিছু আলোচনা করে দিয়েছি। তো এটা ফাইনাল টাচ নোট পাওয়ার পরে ওগুলো আলোচনা হবে। এরপরে এই ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল প্রসিডিং, যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটার পরিচিতিটা দেখে নিই। এটা সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় বা প্রবর্তন হয় 1861 সালে। কিন্তু আমরা পড়ছি কোনটা, 1898 সালের আইন পড়ছি, কিন্তু 61 সালে পাশ হয়ে গিয়েছিল, সেই পুরাতনটা আমরা পড়ছি না। 1872 ও 1882 সালে সংস্কারের মাধ্যমে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। তাহলে ব্রিটিশ পার্লামেন্টে যে আইনটা আসে সেটাই এখানে আমাদের ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য কিছুটা মডিফাই হয়ে চলে আসে। এবং ফৌজদারি কার্যবিধি 1898 আইনটি পাশ বা প্রবর্তন হয় 22শে মার্চ 1898। তাহলে পাশ হলো 22শে মার্চ, যে আইনটা আমরা পড়ি, এবং এটা কার্যকর হয়েছে 1লা জুলাই 1898, ওই একই সালেই কার্যকর হয়। এবং ওই সালের এটা 5 নং আইন। এই আইনটা কিন্তু পদ্ধতিগত বা প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল। এটার খণ্ড আছে 9টি, অধ্যায় আছে 46টি, মোট ধারা 565টি, বাতিল করা হয়েছে 117টি ধারা। তাহলে 117টি ধারা যদি মাইনাস করি তাহলে বর্তমানে বলবৎ ধারার সংখ্যা কিন্তু বেশি না। তবে রিসেন্টলি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আবার ধারার সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে কার্যকর ধারা 463টি, নতুন 85টি ধারা সংযোজনের পর এই এই লাইনটা একটু আরো সংশোধন হবে। আমার দ্বিতীয় সংস্করণ মানে দ্বিতীয় প্রিন্ট
রিভিশন প্রিন্ট যেটা আসবে এখানে আমি বলে দেবো, আপনাদেরকেও বলে দেবো যে এখানে বর্তমানে কার্যকর ধারা কতটি আছে। অর্থাৎ লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হলো, সেই অ্যামেন্ডমেন্টে যে 10 আগস্ট 2025-এ লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিছু ধারা যুক্ত করা হয়েছে, এই সংখ্যাটা এখানে অ্যাড করা হয়নি। আমি অ্যাড করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এই 8 নম্বর পয়েন্টটা আমি সংশোধন করে দেব। মোট তফসিল 5টি, প্রথম তফসিল বাতিল, 4টি তফসিল চালু আছে। দ্বিতীয় তফসিলে মোট কলাম 8টি, একটু আগে আমরা যেগুলো দেখলাম। আপিল বিভাগে মাজহার হোসেন মামলায় রায় প্রকাশিত হয় 1999 সালে। এই মামলাটার রায় সম্পর্কে আমাদের জানা জরুরি, কেননা ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত বা পদ স্থায়ী করা হয় 2007 সালে। দেখবেন জুডিশিয়ারির যে প্রশ্নগুলো, সেগুলো 2007 সাল থেকেই শুরু হয়। 2007 সালের আগে কোনো জুডিশিয়ারির প্রশ্ন নাই, কারণ 2007 সালের আগে কোনো জুডিশিয়ারির কি ছিল না, পদই ছিল না, বা জুডিশিয়ারি আলাদা ছিল না। অর্থাৎ আগে বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ এক ছিল। আগে বিসিএস ক্যাডার হতেই কিন্তু কি হতো, বিসিএস ক্যাডারের মাধ্যমে বিচারক হতেন। আর 2007 সাল থেকে জুডিশিয়ারি আলাদা হয়েছে, অর্থাৎ 2007-এ প্রথম জুডিশিয়ারি, 2008-এ দ্বিতীয় জুডিশিয়ারি, এইভাবে চলতে আছে এখন পর্যন্ত। প্রতি বছর জুডিশিয়ারির পরীক্ষা হচ্ছে। তো আমরা জুডিশিয়ারির প্রশ্নগুলো 2007 সাল থেকে পাই। কি কারণে? কারণ জুডিশিয়ারির সৃষ্টি হয়েছে 2007-এ, তার আগে ছিল না। ফৌজদারি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে এডিআর সংক্রান্ত বিধান আসলে নাই। এডিআর হচ্ছে বিকল্প বিরোধ, অর্থাৎ আদালতের বাইরে গিয়ে আপোষ করা। কিন্তু এখানে কম্পাউন্ডিং আমরা দেখলাম 345 আমরা দেখব, সেটা কিন্তু আদালতের ভেতরেই কি হবে, বিচার নিষ্পত্তি হবে। এটা বিকল্প না, এটা বিচারেরই একটা অংশ। কিন্তু এডিআরটা দেওয়ানিতে কিন্তু এটা বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে আদালতের বাইরেরই একটা অংশ, মানে এখানে আদালত হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু ফৌজদারিতে আদালত অবশ্যই হস্তক্ষেপ করবে। আমি যদিও আপোষ করতে চাই, আদালতের হস্তক্ষেপের মাধ্যমে বা আদালতের মাধ্যমেই কিন্তু মামলা শেষ হবে। সর্বশেষ সংশোধনী 2025 সালে দুইবার সংশোধন হয়, এবং দুইবারের গেজেট যে প্রকাশ হয় সেটা 10 জুলাই 2025 এবং 10 আগস্ট 2025। 10 আগস্ট 2025-এ অ্যামেন্ডমেন্ট হওয়ার কারণে আমার নোটটা দিতে আপনাদের দেরি হয়, এবং এই 10 আগস্ট 2025-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই অ্যামেন্ডমেন্টের গুরুত্বপূর্ণ অংশগুলো আমার নোটে ইনক্লুড করা হয়েছে। রিপিটেড অ্যান্ড অমিটেড এর মধ্যে পার্থক্য কি? কোন, সরি, রিপিলড অ্যান্ড অমিটেড। কোনো জায়গায় বলা হয় আইন রিপিল করা হয়েছে, কোনো জায়গায় অমিট করা হয়েছে। তো সেগুলো কি, সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে। সাধারণত একটা আইনকে রিপিল করা হয় অন্য একটি আইনের মাধ্যমে। যেমন সংসদে পাশ করা একটি আইনকে সংসদে পাশ করা অন্য আরেকটি আইন দিয়ে রিপিল করতে হয়। রিপিল মানে প্রতিস্থাপন, একটা আইন বাদ দিয়ে তার পরিবর্তে নতুন একটা আইন। যেমন নারী শিশু আইন নতুন এসেছে, যৌতুক নিরোধ আইন নতুন এসেছে, তারপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন নতুন এসেছে, আগেরটা বাদ দিয়ে নতুন আইন, মানে এখানে কি হয়েছে, প্রতিস্থাপন হয়েছে। অন্যদিকে যখন কোনো একটি আইনের কোনো একটি ধারার প্রাসঙ্গিকতা থাকে না, তখন সেটি অমিট করা হয়। অর্থাৎ সাধারণত কোন এক বা একাধিক ধারা অমিট করে সেটা বাদ দিয়ে দেওয়া হয়, তার পরিবর্তে নতুন ধারা নিয়ে আসার দরকার হয় না। রিপিল করা হলে একটার পরিবর্তে আরেকটা আসবে, আর ওমিট করা হলে সেটা বাতিল করা হবে, ওটার পরিবর্তে আরেকটা আসবে না। তবে ওমিটের পর সেটি চাইলে রিভাইভ করা যায়, অর্থাৎ ওমিট করা কোনো সেকশন বা সেকশনের বিধান, সেটা কিন্তু আবার রিভাইভ করে সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আর রিপিল করা হলে সেটা একেবারে বাতিল হয়ে যায়। অমিটের জন্য সংসদের ইন্টারফারেন্স দরকার হয় না, তার মানে অমিট এখানে সংসদের বাইরেও করা যায়, এখানে জুডিশিয়ারি নিজেই করতে পারবে। এখানে বিগত সালের এমসিকিউ প্রশ্ন আছে 4টি, পরিচিত অংশ থেকে আপনারা দেখে নেবেন। এরপরে আমরা চলে যাই পার্ট 2, ধারা 1 থেকে 67A আলোচনা হবে আজকে। 67A পর্যন্ত আলোচনার চেষ্টা করছি আজকে। ধারা 4-এ প্রথমে আছে সংজ্ঞা। ধারা 4-এর উপধারা 1, ধারা 4 উপধারা 1 বা সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 1-এর সংজ্ঞা সমূহ বা ডেফিনেশনস গুলো আছে। তো এখানে এ এ বলতে যদি বাংলাতে বলি ক, তাহলে ব্র্যাকেটে হচ্ছে একের, তাহলে উপধারা 1-এর আবার দফা ক বা দফা এ তে বলা হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া হয়েছে, অ্যাডভোকেট কাদেরকে বলা হবে। আমরা বার কাউন্সিল যে
অর্ডার পড়লাম, সেখানেও কিন্তু অ্যাডভোকেটের সংজ্ঞা ছিল, সেখানে অন্যরকম ছিল, এখানে দেখেন আরেক রকম। আবার জেনারেল জেনারেল ক্লোজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, তো জেনারেল ক্লোজেস অ্যাক্টেও কিন্তু অ্যাডভোকেটের সংজ্ঞা আছে। যে কোনো আদালতে আইন ব্যবসা করতে প্রচলিত আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট বা মোক্তার এবং এরূপ কার্যক্রমে আদালতের অনুমতি সাপেক্ষে নিযুক্ত অন্য যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে কি হিসাবে? অ্যাডভোকেট হিসাবে। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে বোঝাবে, তার মানে বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল হবে না অ্যাটর্নি জেনারেল। এবং অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতা করার জন্য আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল কিন্তু কয়েক প্রকারের হয়। সরকারি অ্যাডভোকেট বা এরূপ দায়িত্ব পালনের উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করবে। তাহলে অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকার পক্ষের অ্যাডভোকেট, প্রসিকিউশন পক্ষের অ্যাডভোকেট। বিতে বলা হচ্ছে জামিনযোগ্য অপরাধ, বেলেবল অফেন্স। কোনগুলোকে বেলেবল অফেন্স বলা হবে? এই আইনের দ্বিতীয় তফসিল বা অন্য কোনো আইন অনুযায়ী যে অপরাধ সমূহকে জামিনযোগ্য বলা হয়েছে সেগুলো জামিনযোগ্য অফেন্স। যেমন আমি দ্বিতীয় তফসিল অলরেডি দেখালাম যে সম্ভবত পঞ্চম কলামে ছিল কোনগুলো জামিনযোগ্য কোনগুলো জামিনযোগ্য নয়। তাছাড়া এই তফসিলে শুধুমাত্র পেনাল কোডের বিষয়ে বলা হয়েছে, পেনাল কোডের বাইরে অন্য যে আইনগুলো আছে যেমন যৌতুক নিরোধ আইন, যৌতুক নিরোধ আইনের যে অপরাধ সেটা কিন্তু জামিন অযোগ্য। কিন্তু চেকের মামলার যেগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা 89 81 এর যে 138 ধারার অপরাধ, কেউ চেক দিল কিন্তু চেক ডিজনার হয়ে গেল, অর্থাৎ চেক এর মাধ্যমে টাকা পাওয়া গেল না, সেক্ষেত্রে এটা চেক ডিজনার বা প্রতারণার মামলা হয়। তো এই প্রতারণা বা চেক ডিজনার মামলায় এটা কিন্তু বেলেবল সেকশন, অর্থাৎ বেলেবল অফেন্স। তাহলে এই বেলেবল অফেন্সটা অন্য কোনো আইন অনুসারে যদি বেলেবল করা হয় তাও সেটা বেলেবল। জামিনযোগ্য অপরাধ, সরি জামিন অযোগ্য অপরাধ, একটা জামিনযোগ্য একটা জামিন অযোগ্য। নন বেলেবল অফেন্স, অন্যান্য অপরাধ সমূহ নন বেলেবল, অর্থাৎ যেগুলো বেলেবল না সেগুলোই নন বেলেবল। তাহলে বিতে বেলেবল নন বেলেবল উভয়ই আছে। সিতে বলছে চার্জ, বিচার শুরুর আনুষ্ঠানিকতা যার পৃথক অপরাধের জন্য পৃথক শিরোনাম থাকবে এরকম বিষয়গুলোকে চার্জ বলা হবে। চার্জ গঠনের পরে কিন্তু বিচার শুরু হয়। সিভিলে যেমন বিচার্য বিষয় গঠন, বিচার্য বিষয় গঠন মানে ইস্যু গঠন সিভিলে, তেমনি ক্রিমিনালে চার্জ গঠন করতে হয়, ফ্রেমিং অফ চার্জ। এফ আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স, যেগুলো কগনিজেন্সে নেওয়া যায় বা কগনিজেবল বা আমলযোগ্য, অর্থাৎ যেগুলো পুলিশ আমলে নিয়ে গ্রেপ্তার করতে পারবে, তদন্ত শুরু করতে পারবে, ম্যাজিস্ট্রেটের কি লাগবে না, অনুমোদন লাগবে না। আর আমলযোগ্য মামলা বা কগনিজেবল কেস, এই আইনের দ্বিতীয় তফসিল বা অন্য কোনো আইন অনুযায়ী যে অপরাধের মামলায় ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে ও মামলার তদন্ত শুরু করতে পারবে সেগুলোকে কগনিজেবল অফেন্স এবং কগনিজেবল কেস বলা হবে। অর্থাৎ পুলিশ যেগুলো নিতে পারবে সরাসরি সেগুলো, আর যেগুলো নিতে পারবে না সেগুলো আদালতে করা যাবে অথবা সাধারণ ডায়েরি করা যাবে। এই নালিশ বা অভিযোগ, কমপ্লেন্ট, কোনো মামলা যদি পুলিশের কাছে না করে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে দাখিল করা হয় অ্যাডভোকেটের মাধ্যমে, তো সেটাকে বলা হয় নালিশ বা কমপ্লেন্ট। আমরা সিভিল মামলায় দেখলাম বাদী আরজি দাখিলের মাধ্যমে মামলা শুরু করে, তো সেটাকে শুধু প্লেন্ট বলা হচ্ছে, আর এখানে কমপ্লেন্ট মানে অভিযোগ, নালিশ। ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিতভাবে দায়েরকৃত মামলা যা সিআর কেস, কমপ্লেন্ট রেজিস্টার কেস, কেস বানানটা ঠিক করে নেবেন, হিসেবে পরিচিত, নারাজি দরখাস্ত দাখিলের অন্তর্ভুক্ত হবে। এখানে CASE হবে, আর ই হয়ে আছে কেস। তবে পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন নালিশের অন্তর্ভুক্ত নয়। কোনো পুলিশ রিপোর্ট বা কোনো পুলিশ প্রতিবেদনকে কিন্তু নালিশ বলা যাবে না। তাহলে মৌখিক ভাবেও কিন্তু কমপ্লেন্ট দেওয়া যাবে, কিন্তু মৌখিক কমপ্লেন্ট সাধারণত এখন কোর্ট নাই না, লিখিত কমপ্লেন্টই আমরা নিতে দেখি। আমি কখনো মৌখিক কমপ্লেন্ট নিতে দেখিনি। বর্তমান সময়ে মানুষ মৌখিক কমপ্লেন্ট করে না, যদি অ্যাডভোকেটের ফি দেওয়ার মতো ক্ষমতা না থাকে। লিগ্যাল এড আছে, লিগ্যাল এডের মাধ্যমে কি করা যাবে, বিনা খরচায় মামলা করা যাবে।
কে কে দফাতে বলা হচ্ছে অনুসন্ধান বা ইনকুইরি এই আইনের অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত অনুসন্ধান কোনো বিচার কার্যক্রম বা তদন্ত অনুসন্ধানের অন্তর্ভুক্ত নয়। তাহলে তদন্ত কিন্তু অনুসন্ধান না, ম্যাজিস্ট্রেট কিন্তু তদন্ত করে, সরি ম্যাজিস্ট্রেট কিন্তু অনুসন্ধান করে আর পুলিশ তদন্ত করে। আয়ে তদন্ত বা ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে এই আইনের অধীন সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তা কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমোদন প্রাপ্ত অন্য কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম, অর্থাৎ পুলিশ যেটা করে সেটা হচ্ছে তদন্ত, আর ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের আন্ডারে কেউ করলে সেটা হয় হচ্ছে অনুসন্ধান। লিখিত পরীক্ষায় কিন্তু অনুসন্ধান তদন্তর পার্থক্য আসে, ছোট করে প্রশ্ন, আবার ভাইভাতেও কিন্তু আসে। এন আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স এবং আমল অযোগ্য মামলা বা নন কগনিজেবল কেস, এখানে কেস বানানটা সঠিক আছে। যে অপরাধের মামলায় ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে না বা মামলার তদন্ত শুরু করতে পারে না, সেটাকে বলা হবে নন কগনিজেবল। ওতে অফেন্স, দেখেন ও ও এর সাথে অফেন্সের প্রথমে ও আছে, অনেকটা মিল আছে। ও অফেন্স, যে কোনো কার্য বা কার্যবিরতি দ্বারা প্রচলিত আইনের শাস্তিযোগ্য কোনো বিষয়গুলো কি অফেন্স। অফেন্সের সংজ্ঞা কিন্তু পেনাল কোডের 40 ধারাতেও আছে। কিউ স্থান বা প্লেস, ইনক্লুডস অলসো এ হাউস, বিল্ডিং, টেন্ট অ্যান্ড ভেসেল, এগুলোকে প্লেস বা স্থান বলা হবে। আমি একটা বাংলা করে নিয়ে ইংরেজি রেখেছি, বাংলাটা আপনারা বুঝতেই পারছেন। ভেসেল বলতে কি বোঝায়? ভেসেল মানে হচ্ছে কোনো শিপ, মানে পানির উপরে যেটা চলে, নদীতে বা সাগরে চলে যেগুলো। জলযান, পুলিশ স্টেশন, সাধারণ বা বিশেষভাবে সরকার কর্তৃক ঘোষিত যে কোনো স্থান বা স্থানীয় এলাকাকে পুলিশ স্টেশন বলা হবে। টিতে পাবলিক প্রসিকিউটরের সংখ্যা দেওয়া আছে। এই আইনের 492 ধারায় নিয়োগপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকেই পাবলিক প্রসিকিউটর বলা হবে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর সম্পর্কে জানতে হলে 492 আমাদের পড়তে হবে। এটা হয়ে গেল এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো। এবার ধারা 4A, শুধু ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। যদি ম্যাজিস্ট্রেট শব্দের আগে জুডিশিয়াল শব্দ নাও থাকে, জাস্ট ম্যাজিস্ট্রেট থাকলে সেটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝানো হবে। আর যদি কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোঝাতে হয় তাহলে অবশ্যই এক্সিকিউটিভ শব্দটা আগে থাকতে হবে। তার মানে জাস্ট ম্যাজিস্ট্রেট ইকুয়াল টু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জাস্ট ম্যাজিস্ট্রেট বলতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বোঝানো হবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বোঝাতে হলে এক্সিকিউটিভ শব্দটা লাগাতে হবে আগে, সেটা বোঝানো হচ্ছে। ধারা 6, ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস, প্রধানত দুই প্রকার। আমরা অলরেডি চার্টে দেখেছি। আপনারা এই 6 ধারা পড়তে গিয়ে প্রয়োজনে আবার একটু পিছনে গিয়ে 176 ধারায় মনে হয় বা 177, সরি 177 বা 176 পেজে কি দেখলাম চার্ট আছে, চার্টটা আবার একটু ঘুরিয়ে দেখবেন। 1 নম্বরে দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দায়রা জজ একটু উচ্চ পর্যায়ে আছে, যদিও নিম্ন আদালত, মানে জেলা পর্যায়ে আদালত। তাহলে দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট দুই ভাবে ভাগ করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, অলরেডি চার্টে কিন্তু আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে এখানে মেট্রোপলিটনটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, এটা মেট্রোপলিটন হতে পারে এবং জুডিশিয়ালি উভয় হতে পারে। তার মানে মেট্রোপলিটন হতে হলে প্রথম শ্রেণী পর্যন্ত অ্যালাউ হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট শুধু জুডিশিয়াল হয়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় এবং তৃতীয় হয় না। তবে বাস্তবে যারা সহকারী জজ হিসেবে জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে বিচারক হওয়ার পরে যদি সিভিল সেকশনে তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা সহকারী জজ হিসেবে কি করেন, যুক্ত হন। আর যদি তাদেরকে যুক্ত করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে, অর্থাৎ ক্রিমিনাল কোর্টের দায়িত্ব দেওয়া হয়, তখন তাদেরকে বলা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কিন্তু সরাসরি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান না। যদিও আইনে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু বাস্তবে এখন কোনো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় না। অর্থাৎ যারা নতুন একজন ম্যাজিস্ট্রেট তিনিও কখনো তৃতীয় শ্রেণী হিসেবে নিয়োগ পান না, তিনি ডিরেক্ট দ্বিতীয় শ্রেণী হিসাবেই নিয়োগ পান।
ব্যাখ্যা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ এই চিফ জুডিশিয়ালের আন্ডারে থাকবেন, চিফ মেট্রোপলিটনের আন্ডারে থাকবেন অতিরিক্ত বা অ্যাডিশনাল চিফ, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত হবে কে? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে ক্ষমতা প্রায় সেম অতিরিক্ত চিফের এবং চিফের, সেটা মেট্রোপলিটনে হোক বা জেলাতে জুডিশিয়াল ক্ষেত্রে হোক। ধারা 7 দায়রা বিভাগ ও জেলা। একটি দায়রা বিভাগে এক বা একাধিক জেলা থাকবে। বিভাগ ও জেলার সীমানা ও সংখ্যা সরকার নির্ধারণ করে দিবে। পরিবর্তন না হওয়া পর্যন্ত স্বাধীনতার পূর্ববর্তী বহাল থাকবে। অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তার আগে থেকে তো আইন আছে। তো এই আগে যেভাবে জেলা ভাগ ছিল পাকিস্তান আমলে বা তার আগে ব্রিটিশ আমলে, সেটা যদি পরিবর্তন না করা হয় তো সেইভাবেই থাকবে, আর যদি পরিবর্তন করে বাংলাদেশ তো সেইভাবে নতুন পরিবর্তিত অবস্থায় হবে, সেটা বোঝানো হচ্ছে। অর্থাৎ কাঠামো কেমন হবে আদালতের? মহানগর এলাকাও দায়রা বিভাগ হিসেবে পরিগণিত হবে। ধারা 9 দায়রা আদালত বা কোর্ট অফ সেশনস। দায়রা আদালতকে কোর্ট অফ সেশনস বলা হচ্ছে বা সেশন কোর্ট বলা হচ্ছে। তো সেশন কোর্ট গুলো কিরকম হবে অলরেডি আমরা চার্টে দেখেছি। প্রত্যেকটি দায়রা বিভাগে 3 শ্রেণীর জজ থাকবেন: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে কয় প্রকারের দায়রা জজ আছে? 3 প্রকারের। প্রতিটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত ও মহানগর এলাকায় হলে মহানগর দায়রা আদালত থাকবে। সরকার গেজেটে দায়রা আদালতের স্থান নির্ধারণ করে দিবে। অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ নিয়োগ দেওয়া হবে। এখন তো কিছুদিন আগে আবার অনেকগুলো অতিরিক্ত দায়রা জজ দেওয়া হলো, যুগ্ম দায়রা জজ দেওয়া হলো, অনেক কোর্ট সংখ্যা বেড়ে গেছে। সংবিধানের 133 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ দিয়ে থাকেন। একজন দায়রা জজ একটি দায়রা বিভাগের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। পূর্বের প্রতিষ্ঠিত দায়রা আদালত এই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত ধরতে হবে। অর্থাৎ যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কোনো ব্যক্তি যদি বিচারক হিসেবে থাকেন তাহলে তাকেই স্বাধীনতার পরে বিচারক হিসেবে কন্টিনিউ করতে হবে, এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ স্বাধীনতার পরে তার চাকরি চলে যাবে না, তার চাকরি কন্টিনিউ হবে এবং আদালতও ওইভাবেই থাকবে। যেমন এখন আমরা ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের কোর্ট ব্যবহার করি। ধারা 17 নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা চার্টে পড়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অধীনে রাখা। অর্থাৎ কে কার আন্ডারে থাকবে, চার্ট দেখলে বুঝতে পারবেন কে কার আন্ডারে আছে। যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা ম্যাজিস্ট্রেটের আদালত এর অধীনে থাকবেন। আসলে জেলা ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হয়? একজন ব্যক্তি যাকে আমরা জেলা প্রশাসক বলি, মানে সংক্ষেপে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি। তো যিনি ডিসি তিনি কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যখন তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তখন তাকে ডিসির দায়িত্ব রাখা হচ্ছে, তার মানে তিনি ডিসি, জেলা প্রশাসক হিসাবে এক্সিকিউটিভ হেড। কিন্তু যখন তিনি কিছুটা কুয়াসি জুডিশিয়াল ম্যাটার্স, যেমন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে বিচারে, সেটাকে কুয়াসি জুডিশিয়াল ম্যাটার্স বলা হচ্ছে। অর্থাৎ এই তাদের যে এখতিয়ার সেটা কুয়াসি জুডিশিয়াল, অর্থাৎ পুরোপুরি জুডিশিয়াল না, কুয়াসি অর্থাৎ আধা বিচারিক। তো এই আধা বিচারিক যে ক্ষমতা দেওয়া হচ্ছে তার প্রধান হচ্ছে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তো ডিসি কিন্তু যখন বিচারিক ক্ষমতা প্রয়োগ করছেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হবে, আর যখন তিনি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন তখন ওনাকে আবার বলা হবে জেলা প্রশাসক, বা একই ব্যক্তি, টু ইন ওয়ান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ, তার মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলো গণ কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবেন। যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো কারণে ছুটিতে থাকবেন তখন ওনার চার্জে কিন্তু অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন। ওই সময় সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল সবাই চিফ জুডিশিয়ালের আন্ডারে যেহেতু ছিলেন, ওই সময় চিফ জুডিশিয়াল ছুটিতে থাকলে বা ট্রান্সফার হয়ে গেলে ওই সময় কোনো চিফ জুডিশিয়াল না থাকলে অতিরিক্ত চিফ জুডিশিয়ালের আন্ডারে চলে যাবেন। তেমনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবেন। যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো কারণে ছুটি হয় বা বদলিতে যান, কোনো কারণে
তিনি যদি দায়িত্বে না থাকেন তাহলে তার দায়িত্ব কে পালন করবে? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবেন ওই সময়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মানে যত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যতগুলো আছে এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই আবার কিন্তু দায়রা জজের অধীনে থাকবেন। মানে দায়রা জজ থেকে আমি লাইন টেনেছি না চার্টে, তার মানে যতগুলো ম্যাজিস্ট্রেট আছে সবগুলোই কি দায়রা জজের আন্ডারে চলে যাবে। এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সবাই আবার মহানগর দায়রা জজ বা মেট্রোপলিটন সেশন জাজের আন্ডারে থাকবেন। মানে আন্ডারে কেন রাখা হচ্ছে, অধীনে কেন রাখা হচ্ছে, মানে কে কার নির্দেশনা অনুসারে অনুসারে চলবে এবং কে কার কাজের দায়িত্ব বন্টন করে দিবে এটা বলা হচ্ছে। আর 21 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে সিএমএম। আমি অনেক সময় সংক্ষেপে ব্যবহার করতে পারি সিএমএম। সিএমএম বলতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এসিএমএম মানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর ক্ষমতা, তাহলে সিএমএম এর ক্ষমতা কি হবে? নিম্ন বর্ণিত বিষয়সমূহ নিয়ন্ত্রণের জন্য কার্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু উনি বিধি প্রণয়ন করবেন। যেমন আমাদের রাজশাহী কোর্টে যারা প্র্যাকটিস করেন তারা দেখবেন, বাংলাদেশের অন্য কোর্টেও আশা করি এরকমই হয়, 2 মাস 3 মাস পর পর আমলি আদালত পরিবর্তন হয়। যেমন আমাদের বাগমারা আদালত এক ম্যাজিস্ট্রেট করতেন, 2 মাস 3 মাস পরে আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কে করেন? এই সিএমএম কোর্ট এইভাবে চেঞ্জ করে দেন। এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, 21 ধারা অনুসারে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে এখানে কার্যবিধির সাথে সামঞ্জস্য রেখে উনি করবেন, কার্যবিধির বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবেন না। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কার্য বন্টন, এই যে কার্য বন্টন করতে পারবেন। পরিচালনক কর্ম প্রণালী কেমন হবে সেটা বলে দিবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চ গঠন, বেঞ্চ সমূহে বসার সময় ও স্থান নির্ধারণ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের অধিবেশনে অভিমতের পার্থক্য নিষ্পত্তির পদ্ধতিগুলো আবার উনি বিধি প্রণয়ন করার মাধ্যমে ঠিক করে দিবেন। এমন অন্য কোনো বিষয় যার মাধ্যমে অধস্তন ম্যাজিস্ট্রেটগণের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায় এরকম মানে নিয়ন্ত্রণ আরোপ করবেন। মানে অন্যান্য ওনার আন্ডারে যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তাদেরকে কন্ট্রোল করবেন, পরিচালিত করবেন। সিএমএম এর যেমন আছে এই সেম সেম ক্ষমতা কিন্তু আবার সিজিএম এরও আছে, সেই ধারাটা আমরা রাখিনি এখানে। 22 মফস্বল এলাকার জাস্টিস অফ দি পিস। এই জাস্টিস অফ দি পিস কিন্তু আমি 22 সাল থেকে, এই নোটটা 22 সাল থেকে আমি দিচ্ছি, তো নোটটার সৃষ্টি হয়েছে কিন্তু 20 সাল থেকে। তো এই 20 সালের পরে 22 সালে ভিডিও আসে, তো তখন থেকে কিন্তু এই এই জাস্টিস অফ পিস কিন্তু ছিল। জাস্টিস অফ পিস থেকে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি, কিন্তু রিসেন্টলি কিন্তু প্রশ্ন এসেছে। তার মানে আমার নোটে রাখাটা সার্থক হয়েছে। তো মফস্বল এলাকায় জাস্টিস অফ পিস হচ্ছে বাংলাদেশের সকল বাসিন্দা কে বলা হবে, অর্থাৎ আমার এলাকার যে শান্তি রক্ষা করা আমার দায়িত্ব। কেউ যদি কোনো অঘটন করে পুলিশকে খবর দেওয়া বা আমি অন্যায় প্রতিরোধ করার যতটুকু আমার সম্ভব আমি করব। যেমন ধর্ম অনুসারে যদি অন্যায় আমি দেখি তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তো এই অন্যায়ের প্রতিবাদ করাটাই হচ্ছে জাস্টিস অফ পিসের একটা বিষয়। আর যদি আমি অন্যায় প্রতিবাদ না করতে আমি পুলিশকে ফোন দিতে পারবো, 999 ফোন দিতে পারবো। অথবা আমি অন্যায় দেখলে কি বলা হচ্ছে ধর্মে, আমি যদি প্রতিরোধ না করতে পারি নিষেধ করব, নিষেধ না করতে পারলে অন্তত মনে মনে ঘৃণা করব অন্যায়কে। তো এটা হচ্ছে জাস্টিস অফ পিস, অর্থাৎ এলাকায় শান্তি রক্ষা করার জন্য একজন ব্যক্তির কেমন দায়িত্ব হবে। আর 25-এ বলা হচ্ছে পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। সমগ্র বাংলাদেশে সুপ্রিম কোর্টের যত বিচারপতি আছেন, জাস্টিস আছেন, সবাই সমগ্র বাংলাদেশের শান্তির শৃঙ্খলা রক্ষা করার জাস্টিস অফ পিস বলা হবে। দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কিন্তু আবার স্ব স্ব এলাকার জন্য জাস্টিস অফ পিস হিসাবে দায়িত্ব পালন করবেন। ধারা 29B কিশোর, 15 বছরের কম বয়স্ক ব্যক্তিকে কিশোর বলা হবে। 15 বছর হয়ে গেলে আর কিশোর বলা হবে না। এর ক্ষেত্রে এখতিয়ার কি? শিশু আদালত বিচার করবে যদি শিশু আদালত থাকে। যেমন আমাদের রাজশাহীতে শিশু আদালত দুইটা আছে, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই কিন্তু ট্রাইব্যুনাল দুইটা আছে, 1 এবং 2। তো এখানেই শিশু আদালত ইনক্লুড করে দেওয়া হয়েছে 1 এবং 2। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিচার করবেন। 29C। আচ্ছা, এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আবার বাকি ধারাগুলো আলোচনা করব। হ্যাঁ, আলোচনা করছিলাম ধারা 29C। নচিকেতা ভাই বলেন সবকিছু ঠিক আছে কিনা? স্যার ঠিক আছে। আচ্ছা, রুটিন দেখেছেন? নতুন রুটিন দিয়েছি। জি স্যার। আচ্ছা, পূজা উপলক্ষে ছুটি রেখেছি। ছুটির সময়টা ঠিক আছে তো, তাই না? জি আর শনিবারের পরীক্ষাটা সোমবারে নিয়েছি, যেন একটু পরীক্ষার জন্য ভালো পড়াশোনা করা যায়। কারণ যারা পূজা কাটাবে তাদের তো আবার পড়তে সময় লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে 29C এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখান থেকে প্রশ্ন আসে, যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, এই ধরনের অপরাধ, অর্থাৎ যে অপরাধ করলে মামলা হলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তার মানে মৃত্যুদণ্ডের নিচে এই ধরনের অপরাধ সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে কিছু কিছু বিচারককে, কিছু কিছু ম্যাজিস্ট্রেটকে। কাদেরকে? সিএমএম, সিজেএম বা এসিজেএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে। এখন সাজা কতটুকু দিতে পারবে সেটা বলছে না, শুধু বিচার করতে পারবে সেটা বলছে। তারপরে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই দুই প্রকার ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় নয়। তার মানে 10 বছরের অধিক নয়, 10 বছর পর্যন্ত দণ্ডনীয় এই ধরনের মামলার বিচার করা, এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে। তার মানে কোন কোন মামলার বিচার করতে পারবে? ট্রায়াল করতে পারবে। যেমন আমরা দ্বিতীয় তফসিলের 8ম কলামে দেখলাম কোন আদালতে এই অপরাধের বিচার করা যাবে। তো সেটার বাইরে এসেও 29C-তে হাইকোর্টের সাথে পরামর্শ ক্রমে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে। সরকার সরকার কোনো কোনো ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দিয়ে দিবে। আচ্ছা, এবার 31। 31-এ বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ, দণ্ড প্রদানের ক্ষমতা, অর্থাৎ হাইকোর্ট এবং দায়রা জজ এই দুই প্রকার আদালত কি কি সাজা দিতে পারবে। আদালতের নাম হাইকোর্ট বিভাগ। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যান্য মেয়াদের কারাদণ্ড, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে হাইকোর্ট বিভাগ। মানে মৃত্যুদণ্ড দিতে পারবে, এবং মৃত্যুদণ্ড তো সর্বোচ্চ, তার নিচে যে কোনো কারাদণ্ড দিতে পারবে। এবং অর্থদণ্ড সীমাহীন তবে অত্যাধিক হবে না, অর্থাৎ যে কোনো অ্যামাউন্টের অর্থদণ্ড বা ফাইন দিতে পারবে আদালত, যদি আইনে উল্লেখ করা থাকে সেটাই, বা আইনে যদি উল্লেখ না থাকে তাহলে সীমাহীন মানে আনলিমিটেড দিতে পারবে, তবে অত্যাধিক হবে না। অর্থাৎ এখানে বিচারিক যে অভিজ্ঞতা, সেই বিচারিক অভিজ্ঞতা বা নীতি ফলো করে দিতে হবে। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ, তাহলে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ, অর্থাৎ সেশন কোর্ট, সেশন জাজ এবং অ্যাডিশনাল সেশন জাজের ক্ষমতা কিন্তু সেম। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন, যেটাকে আমরা 374 ধারায় ডেথ রেফারেন্স বলবো। অর্থাৎ কোনো দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো আসামি বা একাধিক আসামিকে যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে এই মৃত্যুদণ্ড সরাসরি কার্যকর করা যায় না। ওই মামলার নথি সহ ডেথ রেফারেন্স আকারে 374 ধারার বিধান অনুসারে ওই দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এই মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি চেয়ে আবার হাইকোর্টের কাছে কি করে? প্রার্থনা করেন। তখন হাইকোর্ট যদি অনুমতি দেয় তাহলেই তার ফাঁসি দেওয়া যায়। আর অর্থদণ্ড সীমাহীন তবে অত্যাধিক নয়। আর যুগ্ম দায়রা জজ, তাহলে দায়রা জজ 3 প্রকার, আমরা দায়রা এবং অতিরিক্ত দায়রা দেখলাম, এবং নিচে তৃতীয় প্রকার হচ্ছে যুগ্ম দায়রা জজ। অনধিক
10 বছর কারাদণ্ড দিতে পারবে, 10 বছরের উপরে দিতে পারবে না, 10 বছর ম্যাক্সিমাম। এবং ইনি অর্থদণ্ড দিতে পারবেন সীমাহীন, তবে অত্যাধিক নয়। এই জায়গায় কে বুঝতে পারেননি বলেন? এখানে টোটাল 4টা কোর্ট, হাইকোর্ট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ, এই 4টা কোর্টের দণ্ড বা পানিশমেন্ট প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 31 ধারাকে বুঝতে পারেননি বলেন? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে ধরে নিচ্ছে বুঝতে পেরেছেন। ধারা 32-এ স্টার চিহ্ন দেওয়া আছে, দ্যাট মিনস এখানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ রিসেন্টলি যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে ব্যাপক পরিবর্তন করা হয়েছে 10 আগস্টের যে সংশোধনী, সেখানে ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ, দণ্ড প্রদানের ক্ষমতা, নির্জন অবরোধ সহ। তাহলে ম্যাজিস্ট্রেটরা কি কি দিতে পারবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড দিতে পারবে। এখানে কিন্তু টাকার পরিমাণ 2000 ছিল, এখানে 2000 থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থদণ্ড। তার মানে অনধিক অর্থদণ্ড সর্বোচ্চ, অনধিক মানে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। আগে ম্যাজিস্ট্রেট দিত 2000 টাকা, এখন ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, আবু জুয়েল ভাই হাত উত্তোলন করেছেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি একটু তো আপনাকে মেসেজ দিয়েছিলাম, ওই কাজে ব্যস্ত ছিলাম স্যার। এই মাত্র ফ্রি হলাম, রেল স্টেশনে আছে, আবার স্যারকে ট্রেনে তুলে। স্যার আচ্ছা, এখানে যে ওই বললেন যে বইটাতে খুঁজে যাচ্ছে না স্যার, নোটটা এই যে একটু খালি ব্যাক করেন দেখি স্যার, সাথে বই নাই তো আমার স্যার। এর পিছনে 31 ধারায় স্যার, হ্যাঁ, এই 31 ধারায় বললেন দায়রা জজ আহ, আহ, এর অর্থদণ্ড হলো সীমাহীন। হুম, আনলিমিটেড। সীমাহীন হ্যাঁ, আনলিমিটেড স্যার, কিন্তু ওই যে ইয়াতে পড়ছিলাম, ওই যে দেওয়ানি কার্যবিধিতে পড়ছিলাম যে জেলা জজ এখানে 1 টাকা থেকে 5 কোটি টাকা স্যার। তো এটা কি স্যার কোনো তফাৎ আছে? ওটা তো দেওয়ানি কার্যবিধি, ওটা তো সিভিল মামলার দেওয়ানি ক্ষেত্রে, আমরা কার্যবিধি পড়ছি ক্রিমিনাল। সিভিল মামলার আমরা ক্ষেত্রে পড়ছি, স্যার। হ্যাঁ আমরা এটা পড়ছি ক্রিমিনাল মামলা, সম্পূর্ণ ক্রিমিনাল ভিন্ন স্যার, কোড। ক্রিমিনালের তাহলে স্যার দুইটাতে দুই রকম স্যার। হ্যাঁ, এখানে কিন্তু আমি জেলা জজ বলিনি, এটা দায়রা জজ। যদিও এটা একই দায়রা জজ ব্যক্তি, স্যার। জেলা ও দায়রা জজ জি যদিও স্যার। একই ব্যক্তি একই কোর্টের মধ্যে হয়, কিন্তু একটা সিভিল একটা ক্রিমিনাল, পার্থক্য আছে। জি স্যার। সিভিল ক্রিমিনালের মধ্যে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? তাহলে স্যার সিভিলের স্যার সীমাহীন। এটা ক্রিমিনাল পড়ছি, ক্রিমিনাল সরি স্যার, সীমাহীন অর্থদণ্ড, এখানে অর্থদণ্ড দেওয়ার অর্থদণ্ড। কথা বলা হচ্ছে। জি একজন স্যার। আসামিকে কারাদণ্ডের পাশাপাশি কি দেওয়া হয়? ফাইন করা হয় না, অর্থদণ্ড দেওয়া হয় না? জি স্যার। সেই ফাইন বা অর্থদণ্ডের পরিমাণটা কত হবে সেটা বলে দিচ্ছে। তো হাইকোর্ট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ, এই 4 প্রকারের যে কোর্ট, এটা আনলিমিটেড দিতে পারবে, মানে ইচ্ছা মতো বেশি দিতে পারবে। ক্রিমিনালের কিন্তু স্যার আবার বলে সীমাহীন, দিচ্ছে, জেলা জজ হ্যাঁ মাত্র 5 সীমাহীন, কোটি হ্যাঁ স্যার। 5 জি স্যার। কোটির কথাটা এখানে নিয়ে জি আসে স্যার, না, সেটা ক্লিয়ার স্যার। সম্পূর্ণ ভিন্ন জিনিস, ঠিক জি আছে? স্যার, ক্লিয়ার স্যার এবার স্যার। আর জি স্যার। যদি কোনো আসসালাম। ধারাতে, কোনো ধারাতে যদি দেওয়া থাকে যে এত দেওয়া যাবে, যেমন আমরা দেখেছি পেনাল কোডে 5000, তারপরে 1000, 2000, তারপরে 3000 জি বা স্যার। 500 টাকা, 1000 টাকা অর্থদণ্ড যদি উল্লেখ করা থাকে, তাহলে ম্যাক্সিমাম সেটাই দিতে পারবে। আর যদি উল্লেখ না থাকে, জাস্ট লেখা থাকে অর্থদণ্ড, যেমন 302 ধারায় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড এরকম লেখা আছে না, অথবা অর্থদণ্ড, জি তাহলে স্যার। অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা নাই 302 ধারায়, তাহলে এখানে হাইকোর্টে হোক বা দায়রা জজ হোক বা অতিরিক্ত দায়রা জজ হোক, আনলিমিটেড কি দিতে পারবে? অর্থদণ্ড দিতে পারবে। অর্থদণ্ড। বুঝতে পেরেছেন? তার মানে ইচ্ছা জি স্যার। মতন উনি 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি দিতে পারবে, তবে মামলার পরিস্থিতি বিবেচনায় সেটা যেন অত্যাধিক না হয়, যেটা জি আসামির স্যার। জন্য দেওয়াটা কঠিন হয়ে যায়। মানে আসামির ক্ষমতা আছে কিনা সেটা দেখে এটা দিতে হবে, এটাকে বলা হচ্ছে অত্যাধিক, যেন আসামির জন্য সেটা অত্যাধিক না হয়, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, ক্লিয়ার স্যার, ধন্যবাদ ওকে ভাই। স্যার। আচ্ছা তাহলে স্যার। আমরা আবার 32-এ ফিরে আসি। আগে কম ছিল, এখন বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হয়েছে তৃতীয় শ্রেণীর জন্য। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আগে কারাদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল 3 বছর, 3 বছরে আছে, কিন্তু অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা বেড়ে গেছে, 3 লক্ষ টাকা হয়ে গেছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেটা জুডিশিয়াল অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে হলো মিনিমাম প্রথম শ্রেণীর হতে হয়।
তিনি কারাদণ্ড দিতে পারতেন আগেও 5 বছর, এখনো সেটা 5 বছরই আছে, সেখানে পরিবর্তন হয়নি। কিন্তু অর্থদণ্ডের পরিমাণটা পরিবর্তন করা হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। তো এখানে অনেক বৃদ্ধি করা হয়েছে, কারণ টাকার ভ্যালু কমে গেছে তাই। তবে জাম করে অনেক বৃদ্ধি করা হয়েছে। আগে 2,000 3,000 না, এখানে আগে 10,000 ছিল, হ্যাঁ, 10,000 থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে। তাহলে কত বড় একটা জাম! আচ্ছা, আপনাদের পড়াতে পড়াতে আপনাদের পরীক্ষার আসার আগে পেনাল কোড নাকি পরিবর্তন হয়? যদি পেনাল কোড পরিবর্তন হয়ে গেলে তো আবার আপনাদেরকে ফাইনাল টাচ নোটে অ্যামেন্ডমেন্ট করে দিতে হবে ওই জায়গাগুলো। তো পেনাল কোডও আসলে অনেক ধারা পরিবর্তন হওয়া উচিত। যেমন 510 ধারায় অর্থদণ্ডের পরিমাণ 10 টাকা দেওয়া আছে। 10 টাকা কোনোদিন এত কম টাকা এই যুগে আর অর্থদণ্ড সঠিক হয়? তো ওইগুলো পরিবর্তন হওয়া উচিত। 33 এতে বলা হচ্ছে কতিপয় ম্যাজিস্ট্রেটগণের সাজা প্রদানের উচ্চতর ক্ষমতা, মানে 32 থেকে 33 এসে কিছুটা একাধিক, মানে কিছুটা বর্ধিত করা হয়েছে। যেমন সর্বাধিক 7 বছর। এখানে আমরা দেখলাম ম্যাজিস্ট্রেট 5 বছর দিতে পারে, কিন্তু এখানে এসে যদি অতিরিক্ত ক্ষমতা তাকে দেওয়া হয় তাহলে তিনি একটু বাড়িয়ে 7 বছর দিতে পারবেন। আমরা যেমন 29 দেখলাম যে বিচার করার ক্ষমতা যদি হাইকোর্ট সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে কোনো এক্সিকিউটিভ, মানে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হচ্ছে এখানে। 29 ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মানে যেটা স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশালি ইম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট যেগুলো, সেগুলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর অধিক কারাদণ্ড ব্যতীত, দেখেন শব্দটা লক্ষ্য করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ব্যতীত, ব্যতীত যে কোনো কারাদণ্ড দিতে পারবে। তার মানে 7 বছর পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবে, 7 বছরের উপরে আর দিতে পারবে না, বা যাবজ্জীবন দিতে পারবে না, বা মৃত্যুদণ্ড দিতে পারবে না। 7 বছর পর্যন্ত দিতে পারবে, কিন্তু 32 আমরা দেখলাম ম্যাক্সিমাম 5 বছর দেওয়া যায়। তো এখানে এসে 7 বছরের কথা বলা হলো। তাহলে এই 7 বছরটা কি হতে পারে? হয়তোবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল, বা অতিরিক্ত মেট্রোপলিটন, বা অতিরিক্ত মানে সিএমএম বা সিজিএম, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনাদের ক্ষমতার কথা হয়তোবা এখানে বলা হচ্ছে, তাদেরকে এই পাওয়ারটা দেওয়া হতে পারে। কারণ 32 কিন্তু অতিরিক্ত চিফ এবং চিফের পাওয়ারের কথা বলা নাই। তাহলে 33 অনুসারে হয়তো বা অতিরিক্ত চিফ এবং চিফের পাওয়ারের কথা এখানে বলা হচ্ছে এভাবে। এছাড়াও আমরা যে তফসিলগুলো সেগুলোতেও পাবো এগুলো। 35 বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিচারকালীন হাজতে থাকলে তা কারাদণ্ড হতে বাদ যাবে। মনে করেন একজনের একটা মামলায় বিচার হচ্ছে, 3 বছরের কারাদণ্ড হলো, কিন্তু 3 বছরের কারাদণ্ডের আগেই সে মামলা হওয়ার পরে হাজতে ছিল। হাজত মানে কি? হাজত এবং জেল এর মধ্যে পার্থক্য আছে। হাজত এবং কারাদণ্ডের মধ্যে পার্থক্য আছে। কি কারাদণ্ড? কারো নামে যদি মামলা হয়, এই মামলায় রায় হওয়ার পূর্বে তাকে অ্যারেস্ট করে যদি জেলখানায় রাখা হয়, তাহলে এটাকে কাস্টডি বলা হচ্ছে। তো এটা কাস্টডি বা হাজতি সময়। এখন এই সময় যদি কেউ 1 মাস ধরে হাজতে থাকে এবং পরবর্তীতে তার যদি 3 বছর সাজা হয়, তাহলে এই যে 1 মাস আগে থেকে জেলে ছিল হাজত হিসাবে, তো এই হাজতি হিসাবে জেলে থাকার কারণে 1 মাস ওই 3 বছর থেকে মাইনাস করতে হবে, কারণ অলরেডি সে 1 মাস ভোগ করেছে তাই। আর মৃত্যুদণ্ড ব্যতীত, মৃত্যুদণ্ড যদি হয় তাহলে তার মাইনাস করার সুযোগ নাই, কারণ কারাদণ্ড কিভাবে মাইনাস করবে মৃত্যুদণ্ড থেকে? আনোয়ার ভাই বলেন। স্যার, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারাদণ্ড হইল 1 বছর, কিন্তু হাজত কাটছে 1.5 বছর, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 2 নম্বর লাইনটা পড়ি, রায়ে প্রদত্ত দণ্ডের চেয়ে হাজতবাস বেশি হলে, আপনি যেটা বললেন, রায়ে দিল 1 বছর কিন্তু হাজতবাস হয়েছে 1.5 বছর, সেক্ষেত্রে কি হবে? আসামি তৎক্ষণাৎ মুক্তি পাবে। ভাই তাড়াতাড়ি ছেড়ে দাও একে, এর অতিরিক্ত সাজা হয়ে গেছে। বুঝতে পারেননি? তাহলে ম্যাজিস্ট্রেট, এমনি কি তাহলে প্রতিকার পাবে না? এই সরি, যে বেশি সময় প্রতিকার পাবে সে? এবং দেখি অর্থদণ্ড থাকলে তা মওকুফ হবে। যদি অর্থদণ্ড থাকে অর্থদণ্ডটা মওকুফ করে দিবে, তাহলে এটা একটা কি হলো? তার প্রতিকার। অথবা সে বের হয়ে এসে কি করতে পারে যে আমাকে অতিরিক্ত কেন রাখা হলো, এটা বলার সুযোগ নাই। তো এটা যদি হয়, আসলে এই বর্তমানে আমি যেটা দেখেছি যে কোর্টগুলো রায় দেওয়ার আগে জিজ্ঞাসা করে যে এর হাজত আসে কিনা।
হাজতবাস যদি থাকে, হাজতবাস কাউন্ট করে, তো যতদিন হাজতবাস আছে তার থেকে বেশি কারাদণ্ড দেয় অথবা ততদিনই কারাদণ্ড দেয়। বুঝতে পেরেছেন? এরকম সিচুয়েশন হয় না, থাকলে কি হবে, তাকে তৎক্ষণাৎ মুক্তি দিতে হবে এবং তার যদি অর্থদণ্ড থাকে সেটাও মাফ করে দিতে হবে, এটাই হচ্ছে বিষয়। ঠিক জি আছে? স্যার, জি স্যার। কিন্তু এটার বিরুদ্ধে তার কোনো প্রতিকার নাই। তবে হ্যাঁ, একজন হাজতবাস থাকলো কয়েক মাস বা এক বছর, কিন্তু সে যদি খালাস পায়, খালাস পেলে এর বিরুদ্ধে প্রতিকার আছে, যে আমি তো খালাস পেলাম, সাক্ষ্য প্রমাণে আমার বিরুদ্ধে কোনো অপরাধ পাওয়া যায়নি, তাহলে আমি নিরপরাধ ব্যক্তি, আমাকে কেন হাজতে রাখা হলো, তাই না? এটার বিরুদ্ধে প্রতিকার আছে। এটার বিরুদ্ধে প্রতিকার এই আইনের 250 ধারাতে আছে এবং এই দণ্ডবিধির বা পেনাল কোডের 211 ধারাতেও আছে। এছাড়াও সিভিল প্রতিকারও আছে। তামাদা আইনের মধ্যে দেখবেন যে কেউ যদি কাউকে ম্যালিসিয়াস প্রসিকিউশন অর্থাৎ আম, মানে বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দ করে, অর্থাৎ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিদ্বেষমূলক ভাবে, এবং সে তার যদি হাজতবাস থাকে এবং সে বের হয়ে খালাস পাওয়ার পরে কিন্তু ক্ষতিপূরণের মামলা করতে পারবে সিভিল কোর্টে। বুঝতে পেরেছেন? খালাস না পারলে কিন্তু, খালাস না পেলে কিন্তু মামলা করা যায় না। ক্লিয়ার হয়েছে আনোয়ার ভাই? ধারা 36, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। এখান থেকে যদি প্রশ্ন আসে, বলতে পারে যে কত ধারায় ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে, জেনারেল পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট কোর্ট, ধারা 36। কিন্তু এই ক্ষমতাগুলো বিস্তারিত জানতে হলে আপনাকে পড়তে হবে তফসিল 3, তৃতীয় তফসিল। ধারা 37, ম্যাজিস্ট্রেটগণের ওপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা কত ধারায় আছে, 37 ধারায়, এবং বিস্তারিত আছে চতুর্থ তফসিলে বর্ণনা করা হয়েছে। যদি তফসিল থেকে ডিটেলে যে দু একটা প্রশ্ন করে এখানে আসবে, তবে হ্যাঁ, আমরা যখন রিটেন পড়বো, রিটেনে গিয়ে কিন্তু আমাদের এই তৃতীয় তফসিল চতুর্থ তফসিলে কিছুটা ভেতরে ঢুকতে হবে, কারণ লিখিত প্রশ্ন আসতে পারে। ধারা 46, কিভাবে গ্রেপ্তার করতে হয়, গ্রেপ্তারের পদ্ধতিটা কি, পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে সেটা বলা আছে এখানে। যদি কথা বা কাজে আত্মসমর্পণ করে কয়েদি স্বীকার না করে, অর্থাৎ একজন পুলিশ কি করবে, আসামিকে বলবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ, এই কথা বলে না? কেউ একজন লাইনে আসেন, মজার বিষয় কিছুটা। আচ্ছা, দেওয়ান ভাই লাইনে আসেন। দেওয়ান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পুলিশ কি বলে না যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ? আমরা সিনেমাতে দেখি, বাস্তবে হয়তো বা দেখেছেন, বা বাংলা যে আপনি আত্মসমর্পণ করুন, নাহলে কি করা হবে, গুলি করা হবে, এরকম বলে না? স্যার সিনেমার তো এটা কমন ডায়লগ। তো ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডস আপ, এটা বাংলাদেশি স্টাইল বা ভারতীয় স্টাইল। মানে ভারতীয় উপমহাদেশে এইভাবে বলে, কিন্তু দেখবেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকা, ইউকে, আমেরিকাতে এরকম বলে যে ফ্রিজ, হ্যাঁ ফ্রিজ বলে, বা লে ডাউন, মানে শুয়ে পড়ো বা কি হও, ফ্রিজ হয়ে যাও মানে ওখানে দাঁড়িয়ে যাও। তো যেটাই বলুক না কেন, এটা একটা বলার সংকেত। ওই সময় যদি কয়েদি স্বীকার করে, মানে আত্মসমর্পণ করে, মানে দৌড় না দেয় বা পুলিশের প্রতি আক্রমণাত্মক আচরণ না করে, পুলিশের প্রতি গুলি ছোড়ার চেষ্টা না করে, তাহলে কি সে দাঁড়িয়ে গেল, হাত তুললো, তবে আসামির দেহ স্পর্শ বন্দি করা যাবে। তাহলে সে স্যার যদি বলেন। কক্সবাজার থানার ওসি প্রদীপ যে ওই যে হুম, মেজর সিনহারে যে মারলো, হ্যাঁ তো হাত, দুই হাত উপরে তুইলা বলছে যে আমি সমস্যা নাই, আমার কাছে কিছু নাই, তারপরে গুলি করছে, প্রদীপের নির্দেশে গুলি করে হত্যা করছে মেজর সিনহা। সেটা সেটা তো অন্যায় করেছে বলেই তো তার সাজা হয়েছে, তাই না? হ্যাঁ 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 স্যার। সে নিয়ম মানেনি। এছাড়া তাদের পুলিশের জন্য আলাদা কোড আছে, সেটাও সে মানেনি। ঠিক স্যার আছে, পুলিশ কোডও মানেনি। স্যার প্রদীপে হত্যা করে আবার একজন অ্যাডভোকেটের ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, কয় আমি তো একজন সরকারি কর্মজীবী মেরে লাইছি, এখন আমার বাঁচান। পরে উকিলে পরামর্শ দিছে, উকিলে কি পরামর্শটা দিছে এটা রেকর্ডিংটা আমি শুনছি স্যার, কিন্তু আচ্ছা, উকিলে কি পরামর্শ দিছে এটা আমার এখন এই মুহূর্তে মনে আসতেছে না, আচ্ছা। মানে ওর পরিচিত। তো যাই যাই হোক, আইনজীবী আইন সবচেয়ে বেশি জানে, এটা সবাই মানে। ঠিক আছে। আচ্ছা তো আমার কাছেও পরামর্শের জন্য অনেক পুলিশ ভাই ফোন দেয়, থানার ওসিরাও ফোন দেয়, মামলা করার পরে আগে বিপদে পড়লেও ফোন দেয়। কারণ অনলাইনে আমি ভিডিও করি, সবাই জানে যে একটু পড়াশোনা করলেই তো ভিডিও গুলো করা যায়, তাই না? তারপরে আমার ফোন নাম্বারটা অ্যাভেলেবল, প্রতিটা ভিডিওতে থাকে।
তো যাই হোক, যদি সে আত্মসমর্পণ না করে তাহলে তাকে দৌড়ে যে ধরবে, তার শরীর স্পর্শ করবে এবং বন্দি করা যাবে, মানে আটক করবে। আমরা পেনাল কোডে জানি কাউকে যদি আটকানো হয় তাহলে কি হবে, এটা কনফাইনমেন্ট বা বাধা দেওয়া। তো পুলিশের ক্ষেত্রে এটা কিন্তু অন্যায় হবে না, কারণ সে অ্যারেস্ট হচ্ছে না, সে আত্মসমর্পণ করছে না, তাই তাকে জোর করে অ্যারেস্ট করা যাবে। গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ, মানে সে যদি রেজিস্ট করে, হ্যাঁ রেসিস্ট করে, রেসিস্টিং এন্ডেভার টু অ্যারেস্ট, এন্ডেভার মানে ইচ্ছাকৃত ভাবে। তো গ্রেপ্তার এড়ানোর জন্য যদি পুলিশের সাথে কি করে, বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে বা পুলিশকে যদি ঘুষি মারে বা দৌড়ানোর চেষ্টা করে বা গ্রেপ্তারের এড়াতে চেষ্টা করলে গ্রেপ্তারের প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করা যাবে, সেটা 46 ধারায় বলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, যেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে, মানে অলরেডি মামলা হয়েছে এবং সে বড় ধরনের অফেন্স করেছে, মামলা যদি প্রমাণ হয় তার মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তাহলে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। তার মানে তাকে মেরে ফেলাও যাবে সে যদি না আটকানো যায়। বুঝতে পেরেছেন? মানে খুব সিরিয়াস যদি অপরাধ করে পালানোর চেষ্টা করে তাকে গুলি করে মেরে ফেলা যাবে, কিন্তু গুলি করার আগেও কিছু নিয়ম কানুন আছে, সেটা মানতে হবে। আগে ফাঁকা গুলি করতে হবে, আগে ওয়ার্নিং দিতে হবে, তারপর ফাঁকা গুলি করতে হবে, তারপরে পায়ে গুলি করতে হবে। তারপরেও যদি না থামে তাহলে হয়তোবা মৃত্যু ঘটানো যেতে পারে। তো এই ক্ষেত্রে এনকাউন্টার কি করা হবে, জায়েজ করা হয়েছে। এই লাইনটা এসেছিল সম্ভবত 23 সালে। 46 এখানে স্টার চিহ্ন আছে, তার মানে এখানে বেশ কিছু কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে। গ্রেপ্তারের পদ্ধতি ও গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব সমূহ কেমন হবে, মানে যে গ্রেপ্তার করতে গেছে তাকে বলা হচ্ছে মানে গ্রেপ্তারকারী কর্মকর্তা। কোন পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তারকারী, তাহলে পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, যাই গ্রেপ্তার করতে যাক না কেন, বা বিজিবি হোক বা কোস্ট গার্ড হোক, অনেক ধরনের কর্মকর্তা আছে না। তো তার নামের সঠিক, তার নাম বলতে ওই যে পুলিশ, পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করতে যায় তাহলে তার নামের সঠিক দৃশ্যমান বা স্পষ্ট পরিচয়পত্র বহন করবে, যেন তাকে সহজে শনাক্ত করা যায়। যেমন আমাদের কি থাকে, আই কার্ড থাকে, আইডেন্টিটি কার্ড থাকে, ইউনিভার্সিটির থাকে। যেমন আমি অ্যাডভোকেট, আমারও কিন্তু কি আছে, একটা আইডেন্টিটি কার্ড আছে আমার বারের। তো পুলিশ তার আই কার্ড কি দৃশ্যমান করবে, হয় গলায় না হলে কোমরে, যেখানে হোক থাকবে। নিজের পরিচয় প্রকাশ এবং সে অ্যারেস্ট করতে গিয়ে সে যে একজন পুলিশ কর্মকর্তা বা র্যাব কর্মকর্তা তার পরিচয় সে প্রকাশ করবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বা উপস্থিত ব্যক্তিগণ পরিচয়পত্র দেখতে চাইলে তাকে দেখাতে হবে। তার যদি পকেটে বা ওয়ালেটে যদি পরিচয়পত্র থাকে, আপনি কে, আপনার পরিচয় দেন, তাহলে পুলিশ দেখাতে বাধ্য। এগুলো করা হয়েছে নতুন করে। একটি গ্রেপ্তার সংক্রান্ত স্মারকলিপি, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাকে অ্যারেস্ট করা হলো তার বিস্তারিত একটা ফর্ম পূরণ করতে হবে, প্রস্তুত করতে হবে, যা অবশ্যই অন্তত একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করাতে হবে, অর্থাৎ যেন ভুল ব্যক্তি অ্যারেস্ট না হয়। এই কারণে এটা করা, না হলে অনেক মামলায় ভুল ব্যক্তি অ্যারেস্ট হয়ে কিন্তু বিপদে পড়ে। যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হতে পারে বা উক্ত এলাকার কোনো সম্মানিত বাসিন্দা হতে পারে, গণ্যমান্য ব্যক্তি। যদি কোনো সাক্ষী পাওয়া না যায় তবে স্মারকলিপিতে তার কারণ লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ পরিবারের লোকও পেলাম না, সম্মানিত ব্যক্তিও পেলাম না, ওই মেমোরান্ডাম অফ অ্যারেস্টের ফর্মে সই নেওয়ার জন্য। তা কেন পেলাম না, কি কারণে পেলাম না, সেটা উল্লেখ করতে হবে। আর যদি পাওয়া যায় তাহলে তাদের স্বাক্ষর নিতে হবে, অর্থাৎ অ্যারেস্টের সঠিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা প্রমাণ স্বরূপ, যেন সাধারণ নিরপরাধ ব্যক্তির ভোগান্তি না হয়। যদি প্রত্যাখ্যান করে তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নিতে হবে। অর্থাৎ স্বাক্ষর দিতে যদি না চায় সেক্ষেত্রে ছাপ নিতে হবে, কারণ কাউকে তো জোর করে স্বাক্ষর নেওয়া যায় না, কিন্তু ছাপ কিন্তু জোর করে নেওয়া যায়। বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থানে গ্রেপ্তারের ক্ষেত্রে ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা কোনো বন্ধুকে গ্রেপ্তারের সময়, স্থান ও হেফাজতে রাখার স্থান সম্পর্কে জানাতে হবে। তার মানে আমরা এর আগে জানতাম যে গুম গুম করে নেয়, গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেল জানতে পারে না পরিবারের লোকজন। তো এই যে গুম বা নিখোঁজ করে দেওয়া আটকানোর জন্য এটা যুক্ত করা হয়েছে। আর বাড়ি ব্যতীত বা তার মানে যেখানে সে কাজ করে সেই জায়গা ব্যতীত এমন একটা জায়গায় অ্যারেস্ট করলো যে কেউ জানতে পারলো না, সেক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্যকে ফোন করে জানাতে হবে, অথবা কোনো আত্মীয় স্বজনকে বা কোনো বন্ধুকে ফোন করে জানাতে হবে
যে মিস্টার এক্স কে এতটা সময় এই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই থানাতে রাখা হয়েছে, এটা জানিয়ে দিতে হবে, যেন একটা ব্যক্তিকে যেন গুম করা না যায়, একটা স্বচ্ছতা তৈরি করার জন্য। গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাকরণ ও সার্টিফিকেট গ্রহণ সহ আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ আমরা সিভিল সার্জন যেটাকে বলি সেটাকে মেডিকেল অফিসার বলা হচ্ছে। তো ওই যাকে অ্যারেস্ট করা হলো ওই অভিযুক্ত ব্যক্তির যদি গায়ে কি থাকে, আঘাতের চিহ্ন থাকে, তাহলে তার প্রাথমিক চিকিৎসাকে করতে হবে। তারপর কেন এই আঘাত তার গায়ে লেগেছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, না পুলিশ আঘাত করেছে, না ধরপাকড়াও করতে গিয়ে আঘাত পেয়েছে, না দৌড়াতে গিয়ে নিজে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, এটা কি করতে হবে, ওই সার্টিফিকেটে উল্লেখ করতে হবে। 12 ঘন্টার মধ্যে পছন্দের আইনজীবী বা নিকট আত্মীয়ের সাথে দেখা করারও কিন্তু সুযোগ দিতে হবে। সে যদি বলে আমি আমার আইনজীবীর সাথে দেখা করতে চাই, আইনজীবী অমুক একটা আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাই, ব্যবস্থা করেন, করতে হবে। অথবা কোনো আত্মীয়ের সাথে দেখা করতে চাইলেও করাতে হবে। এগুলো হচ্ছে যাকে গ্রেপ্তার করা হলো তার সুরক্ষার জন্য করা হয়েছে। কেন করা হয়েছে সেটা কি বুঝতে পারছেন আনোয়ার ভাই? জি স্যার। এটা নতুন আইন, এটা এই সেকশনটা পুরোটাই নতুন, 46-এ একেবারে ফ্রেশ একটা নিউ সেকশন। তো এটা কেন করা হয়েছে বুঝতে পারছেন তো, যেন গুম আটকানো যায়। জি স্যার। আরো একটা 46 বিও যুক্ত করা হয়েছে নতুন, 46 সিও নতুন, 46 ডিও, এখানে অনেক কয়টা নতুন সেকশন আছে। গ্রেপ্তারের বিষয়ে অফিসিয়াল রেজিস্টার ও সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধকরণ ও তথ্য প্রদান, মানে গ্রেপ্তার করে রেজিস্টার অন্তর্ভুক্ত করতে হবে, জিডি করতে হবে গ্রেপ্তারের বিষয়ে। গ্রেপ্তারের কারণ, অভিযোগকারী বা তথ্য প্রদানকারীর নাম ও বিবরণ, অবগত আত্মীয় বা বন্ধুর নাম ও বিবরণ, মানে কার থেকে কি কারণে গ্রেপ্তার করেছে এবং কে অভিযোগ করেছে বা কে তথ্য দিয়েছে, মানে মামলা করেছে কে। তারপরে কাকে জানানো হয়েছে, কোন আত্মীয়কে বা কোন বন্ধুকে জানানো হয়েছে গ্রেপ্তারের বিষয়ে, এগুলো বিবরণ থাকতে হবে। এবং হেফাজতে আটককারী কর্মকর্তার নামও বিবরণ থাকবে, মানে কে আটক রেখেছে, কার কাছে আটক রাখা হয়েছে সেটা বলতে হবে। হেফাজতে আটক বলতে কোনো থানায় যদি রাখা হয় সেটার কথা বলা হচ্ছে। নিজ পুলিশ স্টেশনের অধীন গ্রেপ্তার করা হলে সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবে এবং নিজ পুলিশ স্টেশনের বাইরে গ্রেপ্তার করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কে স্মারকলিপির একটি কপি প্রদান করতে হবে। অর্থাৎ যদি অন্য থানার আন্ডারে করা হয় তাহলে ওই থানার ওসি কে আবার একটা কপি দিতে হবে যে আপনার থানা থেকে একটা আসামিকে ধরে নিয়ে যাচ্ছে আমার থানায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কোনো আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী চাইলে ওই গ্রেপ্তারের তথ্য প্রদান করতে হবে, যে কেন করা হলো, এই যে অফিসিয়াল রেজিস্টারে যেগুলো লিপিবদ্ধ করা হবে এগুলো তথ্য দিতে হবে। সাধারণত মামলা হওয়ার পর থানায় থেকে যখন আদালতে আসে আমরা আদালত থেকে এই তথ্যগুলো নিয়ে নেই। 46 সি, গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নির্ধারিত পুলিশ কর্মকর্তা। প্রতিটি জেলায় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার সদর দপ্তরে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসআই এর নিম্নে নয় এরকম পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা, মানে সর্বনিম্ন এএসআই পদবের হতে হবে, দায়িত্ব অর্পণ করবেন। এবং গ্রেপ্তারের তথ্য প্রতিটি থানা ও সদর দপ্তরে সম্ভব হলে ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রদর্শন করতে হবে, মানে যাকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম প্রদর্শন করতে হবে। যেমন জেলখানার সামনে দেখবেন একটা বড় ডিজিটাল কি থাকে, মনিটর থাকে, সেখানে কি থাকে, যাদের যাদের জামিন হয়েছে তাদের নাম চলে আসে যে এরা আজকে বের হবে। তেমনি কাকে কাকে গ্রেপ্তার করা হলো ওই থানা এবং এই জায়গাগুলোতে যেটা উল্লেখ করলাম ডিজিটাল যে মনিটর সেখানে প্রদর্শন করতে হবে, যেন মানুষ জানতে পারে কাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে একেবারে গ্রেপ্তারের স্বচ্ছতা দেখানোর জন্য এগুলো করা হয়েছে। দিতে বলা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার যত্ন নেওয়া গ্রেপ্তারকারী ব্যক্তির কর্তব্য। যে অ্যারেস্ট করলো তাকে দেখতে হবে আমি যাকে ধরলাম তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, তার চিকিৎসার দরকার আছে কিনা, সে যেন মারা না যায়, অসুস্থ হয়ে না যায়, এই নিরাপত্তার দায়িত্ব তাকে নিতে হবে, শুধু গ্রেপ্তার করলেও হবে না। 46 মেডিকেল অফিসার দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা। কি বিধান? একে বলা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ মনে হলে বা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে যথাশীঘ্র কোনো মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। অর্থাৎ সরকারি সিভিল সার্জন অথবা যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে
কোনো ডাক্তার যে সরকারি নাও হতে পারে তার কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করতে হবে। শর্ত হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি নারী হলে, যদি নারী হয় তাহলে নারী মেডিকেল অফিসার, অর্থাৎ নারী যদি আসামি হয় বা অভিযুক্ত বেশি হয়, অ্যাকিউজড পার্সন নারী হলে নারী মেডিকেল অফিসার, মানে নারী ডাক্তার দিয়ে নারীকে বা নারী নার্স দিয়ে, নারী মেডিকেল প্র্যাকটিশনার বা নারী নার্স বা নারী সহকারী দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। অর্থাৎ কোন নারী আসামির শরীরে কোনো পুরুষ ডাক্তার বা নার্স হাত দিবে না, নারী ডাক্তার বা নার্সই হাত দিবে। উক্ত স্বাস্থ্য পরীক্ষার একটি প্রতিবেদন সহ একটি সার্টিফিকেট প্রদান করবে, যেটা একটু আগেও আমরা দেখলাম একই বিষয়। কোন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত বা চালান করা হলে, আমরা জানি আসামিকে চালান দেওয়া বলে, গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেটের কাছে চালান দেয় বা ফরওয়ার্ড করা হয়। তো ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই লোককে তো অসুস্থ মনে হচ্ছে, এই মহিলাকে অসুস্থ মনে হচ্ছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ দিবেন। তখন ম্যাজিস্ট্রেট বলবে যে যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, ম্যাজিস্ট্রেট বলবে যে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। শর্ত হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গুরুতর আঘাতপ্রাপ্ত বা অসুস্থতার কারণে মেডিকেলে বা হাসপাতালে ভর্তি প্রয়োজন হলে এবং শারীরিকভাবে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা অসম্ভব হলে, মানে সে খুব অসুস্থ, তাকে আগে চিকিৎসা দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি তার সশরীরে উপস্থিত করার দরকার নাই। ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে ইলেকট্রনিক ভিডিও লিংকের মাধ্যমে তাকে উপস্থিত বা চালান করা যাবে। যেমন জুমে ক্লাস নিচ্ছি আমি, এটার একটা লিংক দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে, তো এটাকে বলা হচ্ছে আমি ভিডিও কলের মাধ্যমে, ভিডিও মিটিং এর মাধ্যমে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। তো মনে করেন মেডিকেলে বসে থেকে বা পুলিশের ভ্যানে যেতে যেতে হয়তো বা ম্যাজিস্ট্রেটকে কি দিতে পারে, কল দিতে পারে, ভিডিও কল। ভিডিও কল দিয়ে বা একটা লিংক পাঠিয়ে যে স্যার এই লিংকে আপনি প্রবেশ করেন এবং ভিডিও কলে দেখেন এই আসামিকে গ্রেপ্তার করেছে। তার মানে ভিডিও কলে আসামির চালানো হয়ে যেতে পারে যদি আসামি খুব গুরুতর অসুস্থ হয় সেক্ষেত্রে, কারণ তাকে ম্যাজিস্ট্রেটের কাছে সশরীরে নিয়ে যাওয়ার থেকে তার চিকিৎসা করা যদি জরুরি হয় সেক্ষেত্রে। তার মানে এই যে ভিডিও লিংকের বিষয়টা নতুন আসছে, এর আগে ভিডিও লিংকের মাধ্যমে আসামি চালানের বিধান ছিল না। 47 আগের ধারা, যাকে গ্রেপ্তার করা হবে সে কোন স্থানে প্রবেশ করলে, মানে পালিয়ে একটা দোকানের মধ্যে চলে গেছে বা একটা বাড়িতে চলে গেছে, সেক্ষেত্রে কি গ্রেপ্তারের উদ্দেশ্যে উক্ত স্থানে বা বাড়ি বা দোকানে প্রবেশ করে এবং তল্লাশি করা যাবে। ধারা 51, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। দেহ তল্লাশি পূর্বক পরিধেয় বস্ত্র ব্যতীত অন্যান্য দ্রব্যাদি নিরাপদ হেফাজতে রাখতে পারবে। একজন সাক্ষীর উপস্থিতিতে গ্রেপ্তারকারী অফিসার, মানে যে গ্রেপ্তার করবে, একটি জব্দ তালিকা প্রস্তুত করবেন। এটা কিন্তু নতুন ধারা 51, সরি, এটা পুরাতন ধারার মধ্যে নতুন কিছু যুক্ত করেছে। তাতে সাক্ষীর স্বাক্ষর নিতে হবে, জব্দ তালিকায় একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত, এখানে ব্যক্তিকে, এখানে বার লেখা আছে তো, এই বার হবে না, এটা হবে তার। জব্দ তালিকায় একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে, এটা তার করে নেন, তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। এখানে একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ধারা 52, নারী দেহ তল্লাশির পদ্ধতি। আসামি যদি নারী হয় তাহলে তার দেহে কোনো মাদকদ্রব্য বা অস্ত্র বা অবৈধ কোনো কিছু আছে কিনা সেটা তল্লাশি তো করতে হবে। অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে নারী দেহ তল্লাশি করতে হবে, এটা আগেও ছিল এখনো একইভাবে আছে। ধারা 54, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার। আগে ছিল 9টি ক্ষেত্রে, এখানে বৃদ্ধি করে 11টি ক্ষেত্রে করে দেওয়া হয়েছে। তার মানে এবার বিনা ওয়ারেন্টে 11টি ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে, এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে 11টি ক্ষেত্রে। কি কি ক্ষেত্র? কোনো ব্যক্তি পুলিশ অফিসারের পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ, মানে পুলিশের সামনে অপরাধ করছে যেটা আমলযোগ্য, গুরুতর অপরাধ, তখন অ্যারেস্ট করতে পারবে। পুলিশের সামনে অপরাধ করলে পুলিশ কি ছেড়ে দিবে? সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, এটা তো স্বাভাবিক, কমন সেন্সের বিষয়। যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে বা যুক্তিসঙ্গত সন্দেহ হয় যে সে 7 বছরের কম বা বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, তবে শর্ত হলো উক্ত অপরাধ করেছে মর্মে পুলিশ অফিসারের বিশ্বাসের যুক্তিসঙ্গত কারণ থাকবে এবং পুলিশ অফিসার সন্তুষ্ট হন যে উক্ত ব্যক্তির গ্রেপ্তারে নিম্নলিখিত প্রয়োজনীয়
মানে উদ্দেশ্য প্রয়োজনীয় কিছু বিষয় আছে, যেমন উক্ত ব্যক্তিকে আর কোনো অপরাধ করা হতে বিরত রাখা। একটা অপরাধ করেছে, তাকে না ধরলে আরো একটা অপরাধ করতে পারে, এরকম পরিস্থিতিতে অপরাধের যথেষ্ট তদন্ত করতে হলে তাকে অ্যারেস্ট করা জরুরি, না হলে পালিয়ে যাবে। অপরাধের প্রমাণ নষ্ট করা হতে বিরত রাখা, সে প্রমাণ ধ্বংস করতে পারে, অর্থাৎ যেই অস্ত্র দিয়ে কোনো কাউকে আঘাত করেছে সেই অস্ত্রটা কি লুকিয়ে রাখতে পারে, বা তার শরীরে রক্ত লেগে আছে সেটা ধুয়ে ফেলতে পারে। অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তিকে আদালত বা পুলিশের নিকট তথ্য প্রকাশ হতে বিরত রাখার জন্য প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান হতে বিরত রাখতে, অর্থাৎ যারা সাক্ষী হবে বা ভিকটিম তাকে যেন হুমকি দিতে না পারে। যথাযথ সময়ের মধ্যে আদালতে উপস্থিত করতে, অ্যারেস্ট করা যদি জরুরি হয় তাহলে পুলিশ অ্যারেস্ট করতে পারবে। যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে যে 7 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধ করেছে, তাকে অবশ্যই সরাসরি গ্রেপ্তার করতে হবে। আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেছে, মানে একজন ব্যক্তির কাছে ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেছে। এখন তো ঘর ভেঙে বা সে কোনো দরজা জানালা বা গ্রিল কেটে তো বাসায় ঢুকতে পারে। তে সে হয়তো বা ডাকাতি বা চুরি করবে ভেবে তাকে অ্যারেস্ট করা যাবে। কোনো ওয়ান্টেড বা ঘোষিত অপরাধী হিসেবে যার হুলিয়া জারি করা হয়েছে তাকে অ্যারেস্ট করা যাবে। যুক্তিসঙ্গত সন্দেহ সহ যার বিরুদ্ধে চোরাই মাল পাওয়া গেছে তাকে পুলিশের কাজে বাধা দান, হেফাজত হতে পলায়ন ও পলায়নের চেষ্টা করেছে, হেফাজত মানে পুলিশ কাস্টডি হতে পলায়ন। যুক্তিসঙ্গত সন্দেহ সহ প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন। পুলিশ কাস্টডি বলতে কিন্তু থানা হতে পারে, পুলিশের ভ্যান হতে পারে, বা পুলিশ সাথে করে হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে সেখানে হতে পারে। মানে পুলিশের আওতায় যে আছে সেখানে সেটা বলা হচ্ছে কি পুলিশ কাস্টডি। সেটা যে কোনো স্থান হতে পারে। বিদেশে আমলযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে তাকে অ্যারেস্ট করা যাবে। মুক্তিপ্রাপ্ত আসামি অত্র আইনের 565(3) ধারার অধীন বিধান ভঙ্গ করে ঠিকানা অবগত না করলে, মনে করেন একটা ব্যক্তি বারবার অপরাধ করে, তখন তাকে যদি বলে যে আপনি থানায় কি নিয়মিত হাজিরা দিবেন প্রতি মাসে একবার, তো সে যদি হাজিরা না দেয় বা সে কোনো এলাকায় ওই এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় গেলে পুলিশের যদি অনুমতি না নেয়, তখন 565(3) ধারার অপরাধ হবে। তো এটাও যদি কেউ করে তাকে আবার অ্যারেস্ট করা যাবে। কাউকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অনুরোধ পেলে তাকেও গ্রেপ্তার করা যাবে। অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে না। প্রতিরোধমূলক আটক হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশনটা কি? একটা ব্যক্তি একটা অপরাধ করতে পারে এরকম একটা তথ্য পাওয়া গেছে, কোনো বড় ধরনের ঘটনা ঘটাতে পারে, তখন তাকে আটক রাখা যেতে পারে অপরাধ করতে বিরত রাখার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই 54 ধারা প্রযোজ্য হবে না। 54A নতুন ধারা, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এই 54 ধারাতে গ্রেপ্তার করলেও। 59 বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার, অর্থাৎ আমি একজন সাধারণ। আচ্ছা, আপনাদের একটু কষ্ট হয়ে গেল, যেহেতু 9:30টায় ক্লাস শুরু হয়েছে তাই একটু দেরি হচ্ছে। আর যেহেতু আজকে এই সাবজেক্টের প্রথম ক্লাস, প্রথম দিকে অনেকটা আলোচনা হয়েছে, এই কারণে একটু বেশি সময় লাগলো। যাই হোক, আশা করি আগামী ক্লাসে এতটা সময় লাগবে না। 59 বলা হচ্ছে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। বেসরকারি ব্যক্তি কর্তৃক বলতে পুলিশ বাদে, পুলিশ র্যাব মানে যারা গ্রেপ্তার করা যাদের কাজ, অর্থাৎ প্রশাসনের লোকজন ছাড়া। যেমন আমি অ্যাডভোকেট হতে পারি কিন্তু আমি এক্ষেত্রে একজন বেসরকারি ব্যক্তি, মানে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করার কিন্তু আমার কি নাই, এখতিয়ার নাই। তারপরেও একজন রিক্সাওয়ালা, একজন দোকানদার, যে কোনো ব্যক্তি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবেও কিন্তু গ্রেপ্তার করতে পারবে, যেটা 59 তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিভাবে? আমলযোগ্য, জামিন অযোগ্য অপরাধকৃত ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক অবিলম্বে পুলিশের নিকট অর্পণ করতে হবে। অর্থাৎ আমার সামনে কেউ গ্রেপ্তার করলে আমি যদি তাকে আটকানোর ক্ষমতা রাখি, তাকে আটকিয়ে পুলিশে দিয়ে দিব। তেমনি যদি একজন রিস্কাওয়ালার সামনে কি হয়, অপরাধ করে কেউ, তাকে ধরে পুলিশে দিবে। যেমন অনেক সময় চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে মানুষজন ধরে না, ধরে পুলিশে দিয়ে দিতে হবে। কিন্তু ওই যে পুলিশকে দেওয়ার আগে যে মারধর করে, আটকে রাখে, সেটা করা উচিত না। সেটা মানে বেআইনি কাজ। কোনো চোরকে যদি ধরা পড়ে, চোরকে ধরে পুলিশে দিয়ে দিতে হবে, কিন্তু চোরকে মানে মারধর করলে কিন্তু আলাদা আরেকটা অপরাধ হবে। 61 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, এক্ষেত্রে যাতায়াতের সময়টুকু বাদ যাবে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দিতে হবে, কিন্তু যাতায়াত করতে যদি 2-1 ঘন্টা লাগে সেই সময়টা কিন্তু মাইনাস করতে হবে।
62 সিএমএম বা সিজেএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন প্রদান করতে হবে, অর্থাৎ ইনার কাছে প্রতিবেদন দিতে হবে। চালানের মাধ্যমে কিন্তু প্রতিবেদন চলে যায় চালানের পরপরেই। 63 গ্রেপ্তারকৃত ব্যক্তির মুক্তি, যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কি মুক্তি পাবে না? সে কি সারা জীবন গ্রেপ্তার অবস্থায় থাকবে, আটক অবস্থায় থাকবে? হ্যাঁ, নিজ মুচলেকায় অর্থাৎ বন্ড যদি দেয় তাহলে মুক্তি পেতে পারে। এই মুক্তি কে দিতে পারে? যে গ্রেপ্তার করলো সে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওসিও কিন্তু নিজ মুচলেকায় গ্রেপ্তার দিয়ে দিতে পারে। ওসিরও কিন্তু মুচলেকায় ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, অথবা জামিনে বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত মুক্তি পাবে না। তার মানে যে অ্যারেস্ট হলো সে ওসি মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারে, মুক্ত করতে পারে, অথবা জামিনের আদেশের মাধ্যমে জামিনে মুক্তি হতে পারে। 65 তার মানে আমরা সাধারণত গ্রেপ্তার হলে আদালতে এসে তার জামিনের দরখাস্ত করি, তারপরে জামিনে মুক্তি পেলে মুক্তির আদেশ পাওয়ার পরে কিন্তু সে মুক্ত হয়, রিলিজ হয়। 65 বলা হচ্ছে স্থানীয় সীমানায় ম্যাজিস্ট্রেট কর্তৃক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা তার নির্দেশে গ্রেপ্তার করার ক্ষমতা। ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ অপরাধ করে তাহলে কি হবে? নির্বাহী ও জুডিশিয়াল উভয় ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তার মানে ম্যাজিস্ট্রেটের সামনে কেউ যদি অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট পুলিশকে ফোন দিয়ে অ্যারেস্ট করাতে পারবে। এটা কমন সেন্সের বিষয়, সাধারণ ক্ষমতা। 67 আজকের সর্বশেষ ধারা, গ্রেপ্তার সংক্রান্ত বিধান কোনো পুলিশ অফিসার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। তাহলে গ্রেপ্তার করতে যে বিধানগুলো নতুন আমরা দেখলাম, এইটা যদি কোনো ম্যাজিস্ট্রেট কি করে লঙ্ঘন করেন তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট ওই পুলিশের বিরুদ্ধে কি করবে? ব্যবস্থা নেবে। তার মানে একটু কড়াকড়ি হয়ে গেছে। তো আজকের আলোচনা এতটুকুই। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি সবাইকে লাইনে আসার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে আপনারা যে কেউ মাইক অন করে কথা বলতে পারবেন। যার প্রশ্ন করার দরকার আছে সেই লাইনে এসে কথা বলেন, আর যে প্রশ্ন করতে চাচ্ছেন না সেই লাইনে আসা দরকার নাই। অথবা এই ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও যথাযথ অন্য অন্য ক্লাসের মতোই আমি দিয়ে দিব, কালকে অথবা পরশুদিনের মধ্যে পেয়ে যাবেন। ভিডিও দেখে বা নোটটা পড়ার পরেও যদি এই সেকশনগুলোতে কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে মেসেজ করে দিবেন। 24 ঘন্টা যে কোনো সময় মেসেজ করে দিবেন। সরাসরি কল করার দরকার নাই, জাস্ট মেসেজ দিবেন, স্যার একটু কথা বলতে চাই, বা ভাইয়া একটু কথা বলতে চাই, বা এই ধারার এই বিষয়টা বুঝতে পারিনি, সেটা লিখে পাঠাতে পারেন, বা আমার নোটের ওই সংশ্লিষ্ট অংশ একটু দাগ দিয়ে ছবি তুলে পাঠাতে পারেন যে এই জায়গায় আমি একটু বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেন। তখন আমি সঙ্গে সঙ্গে না পারি আমার সুবিধা মতো সময়ে আমি কল ব্যাক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমি প্রতিনিয়ত করি, বেশ কয়েকজন এইভাবে আমার থেকে কিন্তু হেল্প নিচ্ছেন, অতএব সবাই এটা নিতে পারবেন। সবার জন্য প্রশ্ন করলে উত্তর আছে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, রাত হয়ে গেছে, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।